কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন কিভাবে করবে সেই সংক্রান্তই ভিডিও। প্রথমেই বলি, এটা কোনো ব্যাচ অ্যানাউন্সমেন্ট নয়, কোনো কোর্স বেসতে আমি আসিনি। প্রথমে ডিসক্লেমার দিয়ে রাখি, এখানে শুধুমাত্র তুমি যদি নিজের প্রিপারেশন করো বা অন্য কারোর সাথে প্রিপারেশন করো, মানে কোনো গাইডের সাথে, কোনো টিচারের সাথে, যাই করো না কেন, তুমি প্রিপারেশনটা কীভাবে করবে, কীভাবে শুরু করবে, কীভাবে এগিয়ে নিয়ে যাবে, কোনো বই ফলো করার প্রয়োজন আছে কি না, সময়ের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কী হবে, ডেসক্রিপটিভ পোর্শনটা কোথা থেকে পড়বে, অবজেক্টিভ পোর্শনটা কোথা থেকে পড়বে, ভোক্যাব কী করবে, এই সমস্তটা নিয়ে একটা ডিটেইলড ব্লু প্রিন্ট এই ভিডিওতে আমি রাখার চেষ্টা করেছি। আশা করি তোমাদের কাজে লাগবে, দেখতে থাকো। আমরা কলকাতা পুলিশের এসআই এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই একসাথেই কভার করব, দুটোর মেইন, কেননা দুটোর ক্ষেত্রে সিলেবাস একই, অর্থাৎ প্রেসক্রাইবড সিলেবাস যেটা দেওয়া আছে বাংলা, ইংরেজি এবং জিকে ম্যাথ, সেটা একই। প্রশ্নের ধরন হয়তো একটু 19-20 হয়, কিন্তু গড়পড়তা বিষয় দুটোর মধ্যে যেহেতু খুব একটা তফাৎ নেই, সে কারণে আমরা একসাথেই আলোচনা করছি। এবং পরীক্ষা দুটো যেহেতু পরপর হতে চলেছে প্রায়। প্যাটার্ন কি থাকছে দুটোর ক্ষেত্রে? একই প্যাটার্ন। বাংলায় আমাদের 50 নম্বর থাকছে, ইংরেজিতে 50 এবং জেনারেল স্টাডিজ প্লাস অ্যারিথমেটিক সেখানে আমাদের 100 নম্বর থাকছে। বাংলায় 1 ঘন্টা, ইংরেজিতে 1 ঘন্টা এবং জেনারেল স্টাডিজ প্লাস অ্যারিথমেটিক সেখানে হচ্ছে আমাদের 2 ঘন্টা সময় থাকছে। যেহেতু এখানে 100 নম্বর, তাই 2 ঘন্টা সময় থাকছে, বাদবাকিগুলোতে 50 নম্বর করে 1 ঘন্টা সময় থাকছে। এবার একটা বিষয় বলি, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক যেহেতু এই দুটোর মানে এই দুটোর বিষয় আমি বিশেষ কিছু জানি না, সুতরাং এটা আমাদের এখানে আলোচনার পরিসরে সেভাবে উঠে আসবে না। যেটুকু বলার, যে আমি অন্তত যা প্রশ্ন দেখেছি বিগত বছরের, তাতে করে এটা মনে হয়েছে যে পড়াশোনার মধ্যে যারা আছে, যারা অঙ্ক প্র্যাকটিস করে, যারা জেনারেল স্টাডিজ, জেনারেল নলেজ ইত্যাদিগুলো পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে এটা খুব একটা সমস্যার জায়গা নয়, কেননা আহ, খুব কমন প্রশ্ন এবং যারা যারা নিয়মিতভাবে পড়াশোনা করে তাদের জন্য খুব একটা সমস্যাজনক কিছু এটা নয়। সুতরাং আমার যেটা মনে হয় যে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক এই পোর্শনটায়, অর্থাৎ এই পেপারে 100 নম্বরে, এখানে মোটামুটি সবার গড়পড়তা একই রকমের নম্বর থাকবে। তফাৎ করে দেবে বাংলা এবং ইংরেজি, এই দুটোর মার্কস। জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের ক্ষেত্রে, জেনারেল স্টাডিজের ক্ষেত্রে যদিও অ্যারিথমেটিক এবং তার সঙ্গে কিছু রিজনিং এর প্রশ্ন, জেনারেল স্টাডিজের ক্ষেত্রে এবছর যেটা আমি শুনতে পেলাম, নাকি বলা হয়েছে এর আগে যেরকম প্রশ্ন হতো একটু ডেসক্রিপটিভ ওয়েতে, সেরকম প্রশ্ন নাকি এবার আসবে। তো আমার এই বিষয়টা খুব একটা জানা নেই, সেই জন্য আমি জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক এই দুটো পোর্শনকে আমি একটু স্কিপ করব। স্কিপ করে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি। জিএস, ম্যাথ, রিজনিং এগুলো তোমরা তোমাদের মতো করে পড়ে নেবে, কেননা এগুলোর জন্য আমার মনে হয় না খুব একটা বিরাট কিছু গাইডেন্স ইত্যাদির প্রয়োজন আছে বলে। প্রথমে আমরা আসি ইংরেজিতে, যেখানে আমাদের 50 নম্বর থাকছে। সবার প্রথমে যেটা দেখার প্রয়োজন তা হচ্ছে সিলেবাস। প্রেসক্রাইব সিলেবাস যা দেওয়া আছে সেখানে কি বলা আছে। সেখানে দেখো পরিষ্কারভাবে যেটা বলা আছে যে 1 নম্বর হচ্ছে এটা রিপোর্ট লিখতে হবে, সেখানে পয়েন্টস প্রোভাইড করা থাকবে। সিলেবাসই একদম বলা আছে পয়েন্টস প্রোভাইড করা থাকবে, অর মেটেরিয়াল সাপ্লাইড। একটা ট্রান্সলেশন থাকবে, যেখানে বাংলা থেকে ইংরেজি করতে হচ্ছে, এটা WPSI এর ক্ষেত্রে আমরা আলোচনা করছি। কন্ডেন্সিং অফ আ প্রোজ প্যাসেজ, যেটাকে আমরা সামারি বা প্রেসি, যদিও দুটো আলাদা জিনিস, আমরা প্রেসি হিসাবে এটাকে ধরছি, 1/3 আমাদের যেহেতু লিখতে হবে। নেক্সট হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবের কিছু পার্ট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এটসেট্রা। এই এটসেট্রার মধ্যে অ্যাকচুয়ালি অনেক কিছু লুকিয়ে আছে। এইটা হচ্ছে কেপিএসআই এর যেটা, সেখানেও একই রকমের জিনিস, অর্থাৎ একেবারে WPSI এর সিলেবাসের ক্ষেত্রে যেহেতু একই বোর্ড কন্ডাক্ট করছে, সুতরাং এখানেও যা ছিল কেপিএসআই এর ক্ষেত্রেও একই জিনিস, একই সিলেবাসের যে বয়ান, সেটাকে কপি পেস্ট করে এখানে দেওয়া হয়েছে। আলাদা কিছু নয়, আমি জাস্ট এটা দেখানোর জন্য, দুটো সিমিলারিটি দেখানোর জন্য এটাকে এখানে রাখলাম। এবং আরেকটা কথা এখানে পরিষ্কারভাবে বলা আছে, দ্য ট্রান্সলেশন শ্যাল বি অফ 20 মার্কস। 20 নম্বরের ট্রান্সলেশন থাকবে, অর্থাৎ 50 নম্বরের একটা পরীক্ষায় আমার 20 নম্বরের ট্রান্সলেশন থাকছে, মানে পুরো সম্পূর্ণ যে নম্বর তার 40% আমার শুধুমাত্র ট্রান্সলেশনে থাকছে। ক্লার্কশিপ নিয়েও আমরা যখন আলোচনা করব তখন দেখব যে সেখানে 100 নম্বরের যে পেপার, 100 নম্বরের পেপারের মধ্যে সব থেকে বেশি নম্বর যেটা ক্যারি করছে সেটা হচ্ছে ট্রান্সলেশন। সুতরাং বোথ
ক্লার্কশিপ অ্যান্ড কেপিএসআই ডাব্লিউপিএসআই অর্থাৎ এসআই এর যে পরীক্ষাগুলো দুটোর ক্ষেত্রেই আমাদের নিয়ার অ্যাবাউট 40% আমরা ট্রান্সলেশন থেকে পাচ্ছি। সুতরাং এই জায়গাটা ভীষণ ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি ফোকাস করতে হবে ট্রান্সলেশনে, সেটি ইংরেজি শেখার জন্য হোক, লেখা শেখার জন্য হোক, অথবা পরীক্ষার পড়াশোনা করার জন্য হোক। কেমন? তাহলে আমরা চারটে জিনিস পাচ্ছি ডব্লিউপিএসআই বা কেপিএসআই যাই হোক না কেন। 1 নম্বর হচ্ছে রিপোর্ট, 2 নম্বর ট্রান্সলেশন, 3 নম্বর প্রেসি। অর্থাৎ যে তিনটে কমন জিনিস আমাদের সব পরীক্ষায় থাকে। মিসেলেনিয়াসও আমরা যেটা পাই, ক্লার্কশিপেও যেটা পাই, ডব্লিউবি কেপিএসআই সেখানেও একই জিনিস। তার সঙ্গে এই পোর্শনটা ক্লার্কশিপে থাকে না, এটা মিসেলেনিয়াসের ক্ষেত্রে থাকে, যে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, এটসেট্রা। এগুলো আমরা এখানে কেপিএসআই ডব্লিউবিএসআই ক্ষেত্রে পাচ্ছি। তো এটার জন্য কোনটার ক্ষেত্রে আমরা কি করব সেগুলো সব আজকে আমরা আলোচনা করব ডিটেলে। আমরা একটু পেপার অ্যানালিসিসের ক্ষেত্রে আসি। 2019 থেকে 2023 এই আহ, যে 4টে বছর, এই 4টে বছরের মধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অধীনস্থ, যে পরীক্ষাগুলো হয়েছে, আমি ডাব্লিউপি এবং কেপির ক্ষেত্রে বলছি, যে পরীক্ষাগুলো হয়েছে সাব ইন্সপেক্টরে, সেগুলোকে শুধু এখানে রেখেছি। আমরা যদি বিগিনিং ফ্রম দ্য লেটেস্ট যাই, সবার শেষে হয়েছে কেপিএসআই 2023-এ, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা নিউজ পেপার রিপোর্ট এসেছিল, তার সঙ্গে একটা অল্টারনেটিভ ছিল, একটা স্মল প্রেস, একটা ছোট প্রেসই ছিল। এবং এই 100 ওয়ার্ড যেটা বলা হয়েছে, 100 ওয়ার্ডটা অ্যাকচুয়ালি নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে। হুম, 100টা ওয়ার্ডের একটা নিউজ পেপার রিপোর্ট ছিল। প্রেসিটা যেটা ছিল সেটাও 100 থেকে খুব একটা বেশি হবে না। যতটা মানে প্যাসেজ যেটা দেওয়া ছিল সেটাও বেশ ছোট একটা প্যাসেজ ছিল, যে কারণে এখানে লিখেই দেওয়া হয়েছে স্মল প্রেসি। কেমন? তো এটাই ছিল হচ্ছে কি 10 নম্বর। 2 নম্বরে হচ্ছে ওয়ান লাইনার ট্রান্সলেশন এসেছিল 10টা, যেখানে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে 2 মার্কস করেছিল। এখানে 20 নম্বর, এবং ভোকাবুলারি অ্যান্ড গ্রামার সেখানে আমাদের 20 নম্বর ছিল। এবার কথা হচ্ছে এই ভোকাবুলারি অ্যান্ড গ্রামার এর মধ্যে কি কি জিনিস আমরা পেয়েছিলাম। 1 নম্বর হচ্ছে, দেখো, ইডিয়াম দিয়ে কিছু বাক্য রচনা পেয়েছি আমরা। অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফরমেশন, যেটা পুরোপুরি গ্রামারের অংশ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে প্রিপোজিশনটাকে অনেকে গ্রামারের পোর্শন বলে, যেহেতু পার্সোনাল স্পিচের মধ্যে আছে, কেউ কেউ ভোকাবের মধ্যে ধরেন, কেননা যেহেতু শব্দের সঙ্গে বিষয়টা জড়িত তাই। এবং 4 নম্বরে ছিল ম্যাচ অ্যানিমালস উইথ দেয়ার বডি পার্টস বা সাউন্ডস। বডি পার্টস, সাউন্ডস, তার সঙ্গে বোধহয় আম, তাদের যে বাসস্থান, সেই বিষয়টাও ছিল। তো মোদ্দা কথা হচ্ছে সেটা হচ্ছে ভোকাবের পার্ট। এবং এই প্রত্যেকটায় 5 নম্বর করে ছিল। 4টে বিষয়, 4টেতে 5 নম্বর করে, মোট ছিল আমাদের 20 নম্বর। তো এই 20 নম্বরের মধ্যে অ্যাক্টিভ টু প্যাসিভ সেটা আমরা গ্রামার পোর্শন থেকে পাচ্ছি, অর্থাৎ 5 নম্বর পাচ্ছি গ্রামার পোর্শন থেকে, 25%। এবং বাদবাকি 15 নম্বর আমরা পাচ্ছি পিওরলি ভোক্যাবস পোর্শন থেকে। এটা 2023 সালের অ্যানালিসিস। ডব্লিউবিপিএসআই 2022 যে পরীক্ষা হচ্ছে, সেখানে আমরা কি পেয়েছি? একই জিনিস, নিউজ পেপার রিপোর্ট, যেটা 100 শব্দের মধ্যে, এবং তার সঙ্গে একটা স্মল প্রেসি। স্মল প্রেসি কেন? এই যে বললাম যে প্যাসেজটা যেটা ছিল সেটা বেশ ছোট ছিল, এবং এটা 10 নম্বর বরাদ্দ ছিল মাত্র। ওয়ান লাইনের ট্রান্সলেশন 20 নম্বর, 10টা 2 নম্বর করে। ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, ভোকাবস অ্যান্ড গ্রামার, সেখানে 20 নম্বর ছিল। এখানে ভোকাবস অ্যান্ড গ্রামারে 3টে সেকশন ছিল। কেন 3টে সেকশন? কিছু হোমোনিমস এবং হোমোফোনস, এগুলো দিয়ে বাক্য রচনা করতে বলা ছিল। এবং যেহেতু হোমোনিমস এবং হোমোফোনসের মধ্যে পেয়ার থাকে, অর্থাৎ জোড়া থাকে, 5টা জোড়া ছিল। 5 জোড়া মানে হচ্ছে 10টা শব্দ, এবং 10টা শব্দের প্রতিটা দিয়ে একটা বাক্য রচনা করতে হয়, না 10টা বাক্য রচনা। সুতরাং এখানে ছিল আমাদের 10 নম্বর। সিনোনিমস 5টা ছিল, 5 নম্বর। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 5টা ছিল, 5 নম্বর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো 20 নম্বরই থাকছে হচ্ছে আমাদের ভোক্যাব থেকে। গ্রামার সেকশন থেকে আমাদের এখানে কোনো মার্কস ছিল না ডব্লিউবিপিএসআই 2022-এর ক্ষেত্রে। যদি আমরা 2020-তে ফিরে যাই, সেখানে আমরা দেখব প্যারাগ্রাফ এবং তার সঙ্গে অল্টারনেট করে একটা রিপোর্ট রাইটিং ছিল, যেটা 15 নম্বর ছিল। একটা মিডিয়াম সাইজের প্রেসি ছিল, যেটা 10 নম্বর। ট্রান্সলেশনের ক্ষেত্রে 15 নম্বর। ভোকাবস অ্যান্ড গ্রামারের ক্ষেত্রে 10 নম্বর। এবং ভোকাবস অ্যান্ড গ্রামারে কি ছিল? এই যে ইডিয়াম দিয়ে বাক্য রচনা 5টা, এবং 5টা সিনোনিম। ডব্লিউপিএসআই 2019-এ আমরা দেখব প্যারাগ্রাফ, অল্টারনেটিভ এসে, একটা মিডিয়াম সাইজ প্রেসি, একটা প্যাসেজের ট্রান্সলেশন, এবং ভোকাবুলারি অ্যান্ড গ্রামার। ওই একই রকম 15-10, 15-10, এইভাবে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন ছিল। এবং এখানেও একই জিনিস ছিল, এই বছরের সাথে একই জিনিস, যে 5টি ইডিয়াম দিয়ে বাক্য রচনা, এবং এখানে 5টা সিনোনিম ছিল, এখানে 5টা অ্যান্টোনিম ছিল। এবার একটা বিষয় হচ্ছে,
এই দুটোর ক্ষেত্রেই ট্রান্সলেশন যেটা ছিল সেটা 15 নম্বরে ছিল, 2020 এবং 2019 এবং দুটোর ক্ষেত্রেই দেখো প্যাসেজের ট্রান্সলেশন ছিল, এখানেও প্যাসেজের ট্রান্সলেশন, এখানেও ছিল প্যাসেজের ট্রান্সলেশন। আমরা জানি ওয়ান লাইনারের থেকে প্যাসেজের ট্রান্সলেশন করাটা একটু বেশ চাপের, ওয়ান লাইনার করাটা বরং ইজিয়ার, তার কারণ সেখানে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুব প্রমিনেন্টলি থাকছে, সুতরাং আমাদের করতে খুব একটা অসুবিধা হয় না। এবার বিষয়টা হচ্ছে যে এখানে সিলেবাসে, নতুন সিলেবাসে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এই জিনিসটা, যেখানে আমাদের বলা হয়েছে যে ট্রান্সলেশন 20 নম্বরের থাকবে, এটা মেনশন করে দেওয়া হয়েছে যে ট্রান্সলেশন 20 নম্বরের থাকবে, বাদ বাকিগুলোতে কোথাও কোনটায় কত মার্কস থাকবে কিছু বলা হয়নি। অতএব এই লেটেস্ট দুটো নোটিফিকেশন অনুযায়ী যে দুটো পরীক্ষা হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে আম, আচ্ছা সরি, এইটা বোধহয় এই পরীক্ষা হওয়ার পরে নোটিফিকেশন, এই পরীক্ষা তো একই নোটিফিকেশন ছিল, যাই হোক চেঞ্জ হয়নি কিছু। তো সেটা তো বলা ছিল যে ট্রান্সলেশন আমাদের 20 মার্কসের থাকবে, 20 মার্কসের দেওয়া হয়েছে। সুতরাং এই 15 নম্বরের যে প্যাসেজ ট্রান্সলেশন, আমরা আশা করি এই 15 নম্বরের প্যাসেজ ট্রান্সলেশন আমাদের এবছরের যে ডব্লিউপিএসআই এবং কেপিএসআই সেখানে আসবে না, সেখানে ওয়ান লাইনার ট্রান্সলেশন 10টা 2 নম্বর করে থাকবে, আহ, সেটাই আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমরা যদি ইংরেজির পেপারটাকে অ্যানালাইজ করি তাহলে আমরা কি পাচ্ছি। এবার ট্রান্সলেশনগুলো কিরকম টাইপের ছিল একটুখানি দেখা যাক। যদি এখানে বাঁ দিকেরটা কেপিএসআই এর রয়েছে এবং ডান দিকেরটা ডব্লিউপিএসআই এর রয়েছে, আমরা যদি একটু এটা নজর দিই, যে কি কি প্রশ্ন আমরা পাচ্ছি। অসুস্থতার কারণে সে আসতে পারেনি, শ্রোতৃমণ্ডলীকে অনুরোধ করা হচ্ছে আসন গ্রহণ করার জন্য, সে কি কাজটা সম্পন্ন করেছে। বা ডান দিকে আমরা যদি দেখি সততার জন্য পুরস্কার তার প্রাপ্য, পার্টিতে যাওয়ার জন্য সে উদগ্রীব ছিল, রাম কথা দিয়েছিল যে সে যাবে। যদি আমরা একটু স্ক্যান করি বাক্যগুলোকে আমরা দেখতে পাবো এখানের অধিকাংশটাই সরল বাক্য, অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে সিম্পল সেন্টেন্স বলি, এবং শুধু সরল নয় তার সাথে সাথে সহজ বাক্য, অর্থাৎ খুব একটা কঠিন বাক্য এখানে কোথাও আমরা দেখতে পাই না, কঠিন বাক্য কঠিন শব্দ কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না খুব একটা, দুটো যদি আমরা পেপার অ্যানালাইজ করি, স্ক্যান করি। দু একটা জায়গায়, যেমন এই রাম কথা দিয়েছিল যে সে যাবে, আম, এইটা একটা কমপ্লেক্স টাইপের রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স, দুটো অংশ, রাম কথা দিয়েছিল একটা অংশ, একটা অংশ সে যাবে। বা এই চল আরো একবার করা যাক, এখানেও বাক্যটা ওই লেটস দিয়ে যে শুরু হয় সে ধরনের বাক্য। তাছাড়া আমি যে বইগুলো কিনেছিলাম সেগুলো চুরি হয়ে গেছে, এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। বাদ বাকি থাকো সবকটা সিম্পল সেন্টেন্স। সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে আমরা এখানে পেয়ে যাবো, যেমন সততার জন্য পুরস্কার তার প্রাপ্য, কে পাবে সততার জন্য পুরস্কার, না তার, মানে সে পাবে, সুতরাং এটাকে আমরা সাবজেক্ট, এখানে যদিও এটা সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়নি বাংলা বাক্যে, আমরা এটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করি। আমরা জানি যে ট্রান্সলেশনের আমাদের ভিডিও দেওয়া ছিল আমাদের চ্যানেলে, আমরা জানি যে ট্রান্সলেশন করার সময় আমাদের ওই ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন, মানে যেটাকে লিটারাল ট্রান্সলেশন বলা হয়, সে জিনিস আমরা করি না, কেননা সেটা খুব একটা ফলপ্রসূ হয় না মার্কস তোলার ক্ষেত্রে। তাহলে তার যে মানে হি, সেটা হচ্ছে আমার সাবজেক্ট। ঠিক আছে, প্রাপ্য, প্রাপ্য মানে কি, সে ডিজার্ভ করে, তাহলে ডিজার্ভ যেটা সেটা হচ্ছে আমার ভার্ব। কি ডিজার্ভ করে, একটা পুরস্কার ডিজার্ভ করে, কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, কি ডিজার্ভ করে, পুরস্কার ডিজার্ভ করে, তাহলে পুরস্কারটা হচ্ছে তার অবজেক্ট। কেন ডিজার্ভ করে, কেন দিয়ে প্রশ্ন করলে মানে কোথায়, কখন, কিভাবে, কেন, এসব দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাই। আমরা জানি যে কোনো ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এস ভি ও এ হচ্ছে আমাদের ফরম্যাট, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্ব। তাহলে অবজেক্ট আমি পেয়ে গেলাম পুরস্কার। কেন পাবে পুরস্কার, কেন পাবে, সততার জন্য পাবে, কেন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, তাহলে সততার জন্য এটা শেষে আসবে, ফর জন্য, সুতরাং ফর। এবং সততা আমরা জানি যে বাংলায় সততার জন্য জন্যটা পরে বসে, কিন্তু ইংরেজিতে আমরা এটাকে প্রিপোজিশন হিসেবে ইউজ করবো, এবং প্রিপোজিশনের কাজ কি, সে হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ পূর্বে যাওয়ার অবস্থান, প্রি মানে পূর্বে এবং পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান করে, কার পূর্বে অবস্থান করে, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। সততা হচ্ছে অনেস্টি, এটা হচ্ছে একটা নাউন। অনেস্টি আমরা জানি অনেস্টিকে দেখা যায় না, সুতরাং এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং সেই সততার জন্য সে পুরস্কার পাচ্ছে, সুতরাং এই যে ফর, এই ফরটা কি হচ্ছে, সততার আগে বসছে, মানে অনেস্টির আগে বসছে। নাউনের আগে বসবে অবভিয়াসলি প্রিপোজিশন, সেটাই নিয়ম। তো সেই নাউনের আগে বসছে ফর অনেস্টি বা ফর হিজ অনেস্টি, এভাবে হচ্ছে। তো যেমন ধরো, আর তারপর একটা বলি যে পার্টিতে যাওয়ার জন্য সে উদগ্রীব ছিল,
সাবজেক্টকে প্রথমে সাবজেক্ট খোঁজো। সে, সে উদ্গ্রীব ছিল হি। এবার ভার্ব কোথায়? ভার্ব হচ্ছে ছিল। ছিলর ক্ষেত্রে আমরা কি ইউজ করি? আছে, ছিল এগুলোর ক্ষেত্রে আমরা খালি চোখে দেখলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এসবগুলো ইউজ করি। এবার হ্যাভ, হ্যাজ, হ্যাড তখন বসে যখন কারোর কাছে কোনো একটা জিনিস ছিল, কোনো একটা অবজেক্ট মানে কোনো একটা জিনিস ছিল। যেমন ধরো তার কাছে একটা ফুটবল ছিল। সেখানে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করতে পারি। কিন্তু বাদবাকি ক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করব। তাহলে হি ওয়াজ ছিল পাস্ট টেন্স। আমাদের তো আম আ আমাদের তো মানে টেন্সটাও দেখতে হয়। যেমন তার আগেরটা ছিল সততার জন্য পুরস্কার প্রাপ্য, মানে সে পেতে পারে। হ্যাঁ? সুতরাং সেখানে আমরা প্রেজেন্ট টেন্সে ডিজার্ভস করতে পারি। আবার এখানে সে যেহেতু উদ্গ্রীব ছিল, সুতরাং সেখানে আমরা ওয়াজ করব পাস্ট টেন্স, তাহলে হি ওয়াজ। এই উদ্গ্রীবের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? উদ্গ্রীব মানে কি? সে প্রচন্ড আগ্রহী ছিল। আগ্রহীর জন্য আমরা কিন ব্যবহার করতে পারি, ইগার ব্যবহার করতে পারি, এক্সাইটেড ব্যবহার করতে পারি। হ্যাঁ? যে সে প্রচন্ড এক্সাইটেড ছিল পার্টিতে যাবে বলে। এক্সাইটেড ব্যবহার করতে পারি। তো মোদ্দা কথা এবং তাহলে এক্সাইটেড হলো। হি ওয়াজ এক্সাইটেড। কেন ছিল? না পার্টিতে যাওয়ার জন্য। সেই একই দেখো জন্য আসছে। কিসের জন্য? পার্টিতে যাওয়ার জন্য। হ্যাঁ? এখানে আমরা একটা ইনফিনিটিভ ব্যবহার করে করব। যাই হোক, তো এইগুলো আমরা এখানে মানে এটা আমাদের আলোচনার বিষয় না। এখানে আমরা ট্রান্সলেশন শিখতে বসিনি। এখানে আমরা এটা আলোচনা করতে বসেছি যে কিভাবে হচ্ছে বিষয়গুলো। আমি জাস্ট দেখানোর জন্য বললাম যে বাক্যগুলো একাধারে সহজ এবং সরল। জটিল বাক্য, কঠিন বাক্য আমাদের কোথাও দেয় না। অন্তত গত আ ২ টো যে পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি। বা যদি আমরা কেপিএসআই এর ক্ষেত্রে আসি, আমাদের যেহেতু কেপিএসআই টা আগে হবে। অসুস্থতার কারণে সে আসতে পারেনি। কে আসতে পারেনি? সে। সুতরাং সে হচ্ছে সাবজেক্ট। সুতরাং সের জন্য আমরা ১ম এ সাবজেক্ট বসালাম। আসতে পারেনি, পারার কথা বলা হচ্ছে। পারা মানে কি হয়? একটা মডেল হয় ক্যান, ক্যান যে মডেলটা সেটা ইউজ করা হয় এবং এখানে পাস্ট টেন্স বলা হচ্ছে। সুতরাং কুড দিয়ে আমরা করব। ঠিক আছে? তাহলে এই ভার্ব মিটে গেল আমার। কেন আসতে পারেনি? এখানে দেখো অবজেক্ট নেই। সে আসতে পারেনি কি? সে আসতে পারেনি কাকে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে না। মানে অবজেক্ট নেই। তাহলে সাবজেক্ট বসাচ্ছি, ভার্ব বসাচ্ছি। অবজেক্ট নেই এখানে। কেন আসতে পারেনি? অসুস্থতার কারণে। সে দেখো একই জিনিস। আহ অসুস্থতার কারণে। সে দেখো একই জিনিস, এই যে সততার জন্য, পার্টিতে যাওয়ার জন্য, সেরকমভাবে অসুস্থতার জন্য মানে অসুস্থতার কারণে। সুতরাং এটাকে আমরা এই যে যেভাবে এখানে আলোচনা হলো সেইভাবে এটাকে বসাবো। বা এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সও করতে পারি। বিকজ দিয়ে এটা করতে পারি যে বিকজ হি ওয়াজ ইল, সেভাবে করতে পারি। হুম? শ্রোতৃমণ্ডলীকে অনুরোধ করা হচ্ছে আসন গ্রহণ করার জন্য। একই রকম সিম্পল সেন্টেন্স। এখানে শুধুমাত্র একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি দিয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে কি হয়? আগে ভার্ব হয়, তারপরে সাবজেক্ট, তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করি। বাদবাকি সমস্তগুলোর ক্ষেত্রে এখানে, 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 আম এখানে মাত্র একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়েছে। এটাকে সিম্পল ভাবেও করা যায়। সিম্পল সেন্টেন্সের মাধ্যমেও করা যায়। কিন্তু এটাকে আমরা কমপ্লেক্সও করতে পারি। বাদবাকি সবকটা সিম্পল সেন্টেন্স। সিম্পল, ওই যে বললাম সিম্পল দুটো অর্থেই সিম্পল, সহজ এবং সরল। বাংলায় সিম্পল সেন্টেন্সকে ব্যাকরণগতভাবে বলা হয় সরল বাক্য। আর এর মানে এর ডিগ্রিটা যদি বলতে হয় যে কতটা জিনিসটা জটিল বা কঠিন বা সহজ, তাহলে আমরা বলবো এটা সহজ বাক্য। সবকটাই সহজ এবং সরল বাক্য। সুতরাং এই যে ট্রান্সলেশনের ২০ নম্বর আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই আমি অভয় দেওয়ার জন্য এই জায়গাটাকে আলোচনা করছি যে এই ২০ নম্বর, আমি বারবার বলছি ট্রান্সলেশনটা যেহেতু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বাংলা ইংরেজি দুটো পেপার মিলিয়েই 40% শুধুমাত্র ট্রান্সলেশনে থাকছে, মানে প্রায় অর্ধেকের কাছাকাছি। সুতরাং এখান থেকে যদি সম্পূর্ণ মার্কসটা তুলে আনা যায়, সম্পূর্ণ না হোক মোটামুটি সম্পূর্ণর কাছাকাছি মার্কস যদি তুলে আনা যায়, তাহলে আমাদের মানে আমরা বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবো অন্তত পরীক্ষার ক্ষেত্রে। সুতরাং এটাকে খুব সিরিয়াসলি করতে হবে এবং খুব ভালোভাবে এটার প্রিপারেশনটা করতে হবে তোমাদেরকে। ঠিক আছে? ট্রান্সলেশনের। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন টিপস। আ কিছু, কিছু এখানে আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি আমার ক্ষুদ্র বুদ্ধি থেকে। যেভাবে তোমরা করতে পারো, প্র্যাকটিস করতে পারো। কয়েকটা টাইপ ধরে, ধরে তোমাদের একটু করতে হবে। ১ নম্বর হচ্ছে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স প্র্যাকটিস করো। যত পারবে অ্যাসার্টিভ সেন্টেন্স যেখান থেকে পারবে প্র্যাকটিস করো। এটা এমন কোনো ব্যাপার নয় যে কিছু বই কিনে সেখান থেকে আমাকে করতে, আমি বুকস এর কথা বলে দিচ্ছি এখানে। কিন্তু বই কিনেই আমাকে করতে হবে, তাছাড়া আমি করতে পারব না। প্র্যাকটিস সেট কিনতে হবে। বাজারে গিয়ে ১০ খানা প্র্যাকটিস সেট, হ্যাঁ? ১০ খানা ওই ২০ খানা মক টেস্টের সেট এইসব কিনে ফেললাম প্র্যাকটিস করার জন্য। ওইভাবে প্র্যাকটিস না করে বরং আ স্টেপ বাই স্টেপ যেকোনো প্র্যাকটিস সেটে কি হয় সব মিলিয়ে মিশিয়ে থাকে। একটু যদি স্টেপ বাই স্টেপ যাও এগুলোর ক্ষেত্রে, কেননা আমি কাউকে ছোট করছি না। আ আমি এই কারণে বলছি, বাস্তবটা বোঝানোর জন্য বলছি যে পুলিশের পরীক্ষার ক্ষেত্রে সাধারণত
অনেক পরীক্ষার্থী থাকে যাদের ফিজিক বা হাইট ইত্যাদি বিষয়গুলোতে তারা কোয়ালিফাই করে না, যে কারণে তাদের কম্পিটিশনটা এখান থেকে পুরোপুরি সরে যায়, কম্পিটিশন থেকে তারা বাদ চলে যায়। এবং যাদের ক্ষেত্রে এই ফিজিক হাইট ইত্যাদিগুলো রয়েছে এবং যারা নিয়মিত শারীরিক কসরত করে, তাদের অনেকের ক্ষেত্রে ওখানে সময় দেওয়ার কারণে এই বিষয়গুলোতে মানে ডেসক্রিপটিভ পোর্শন ইত্যাদিগুলোতে তারা সময় খুব একটা বেশি দিতে পারে না, যার ফলে তাদের এই ইংরেজি এবং বাংলা লেখা বিশেষ করে এই দুটোর ক্ষেত্রে দুর্বলতা দেখা যায়। কেননা অঙ্ক আর ওদিকে যে জিএস পেপার থাকছে 100 নম্বরে, সেটা তো আমরা প্রিলিতেও পড়ছি, সুতরাং সেখান থেকে সেটা আমাদের অনেকটা কভার হয়ে যায়, কিন্তু ইংরেজি বাংলাটা সম্পূর্ণ নতুন। তাই এই জায়গাটায় আমাদের একটু ফোকাস করার প্রয়োজন হয়। এবং যারা এই বিষয়গুলো থেকে দূরে থাকে সারা বছর মাঠ প্র্যাকটিস করার কারণে বা অন্যান্য পরীক্ষা দেওয়ার কারণে, তাদের এই সময়টা সরাসরি ওই যে জীবনে সমুদ্র দেখেনি তার এক ঝাঁপ মেরে সমুদ্রে নামার থেকে আগে একটু পা ভিজিয়ে তারপরে কোমর ভিজিয়ে তারপরে চুল ভিজানোটা ভালো। সে কারণে যদি একটু এরকম স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করো, আমার মনে হয় সেটা তোমাদের জন্য আরো বেশি বেনিফিশিয়াল হবে, যারা অ্যাডভান্সড স্টেজে নেই তাদের জন্য বলছি। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স নাও, যেখান থেকে পারবে সেখান থেকে নাও। খবরের কাগজ থেকে নিতে পারো, গল্পের বই পড়ছো, গল্পের বই পড়াটা ভীষণ জরুরি, দিনে অন্তত 2 পাতা করে, সেখান থেকে তুমি নিতে পারো। র্যান্ডমলি তুলে নিলে, র্যান্ডমলি বেছে নিয়ে, বা তুমি মুখোমুখি কোনো কথা বলছো কারোর সাথে, হ্যাঁ, তুমি সামনাসামনি কারোর সাথে কথা বলছো বা ফোনে কথা বলছো, তুমি যে কথাগুলো বলছো সেটাকেই মনে মনে ভাবো যে এটাকে আমি ট্রান্সলেট করলে কি হবে। খুব ছোট ছোট বাক্য নাও, নিজেই নিজেই বানাও ছোট ছোট বাক্য। দরকার হলে আমি সেপারেটলি একটা ভিডিও দেবো যে এআই টুলসগুলো, এআই চ্যাটবটগুলো, তার মধ্যে চ্যাট জিপিটি, মেটা এআই, পারপ্লেক্সিটি, জেমিনাই, এদের সাহায্য কিভাবে নিতে পারো, এরা কিভাবে তোমাকে হেল্প করতে পারে। দরকার হলে তাদের থেকে সেন্টেন্স, তাদেরকে বলো আমাকে 10টা সেন্টেন্স বানিয়ে দাও, আমি প্র্যাকটিস করবো, সহজ সহজ 10টা সেন্টেন্স বানিয়ে দাও, প্র্যাকটিস করো। তো সেখানেই সাবজেক্ট ভার্ব অবজেক্টে যে ম্যাটারটা আছে, এসভিও টাইপ যেটাকে আমরা বলি, এসভিও সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মাধ্যমে যেটা আমি দেখালাম একটু আগে, এখানে তো ডিটেলে দেখানো সম্ভব না, আমি খুব ছোট করে দেখালাম, সেইভাবে একটু নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করো। লিটারাল ট্রান্সলেশনকে অ্যাভয়েড করবে, যেটা বললাম যে এইখানে ঠিক যেরকম আছে, যদি আমি এরকম ভাবে যে সততার জন্য, ফর অনেস্টি, পুরস্কার তার প্রাপ্য, প্রাইজ বা অ্যান অ্যাওয়ার্ড হি ডিজার্ভস, এভাবে যদি আমরা করি তাহলে তো সেন্টেন্সটা দাঁড়াবে না। আমাকে কি করতে হবে, আমাকে আমার ফরম্যাটে মানে ইংরেজি ফরম্যাটে ফেলতে হবে, অর্থাৎ আমাকে এই এস ভিওর ফরম্যাটে ফেলতে হবে। তাই লিটারাল ট্রান্সলেশন অ্যাভয়েড করতে হবে, আক্ষরিক অনুবাদ অ্যাভয়েড করতে হবে। মেনটেন সেন্স অ্যান্ড টোন, সেন্স এবং টোন কি বলতে চাইছে বাংলা বাক্যে, সেটাকে আমাকে বজায় রাখতে হবে ইংরেজিতে। তারপরে চলে এসো ইন্টারোগেটিভে, ভিএসও টাইপ, অর্থাৎ আগে ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে অবজেক্ট আসবে, অর্থাৎ প্রথমে হেল্পিং ভার্বটা আসবে বা ডব্লিউএইচ ওয়ার্ড আসবে। যদি ইয়েস নো কোয়েশ্চেন হয় তাহলে হেল্পিং ভার্ব আসবে, যদি ডব্লিউএইচ কোয়েশ্চেন হয় তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড আসবে। এবং কারেক্ট ইনভার্সন বজায় রাখবে। ইনভার্সন মানে কি? ইনভার্সন মানে হচ্ছে এই যে ভি, এস ভিও ছিল, এস ভিও যে ছিল এটা ঠিক উল্টে যায়, মানে ভিটা এস এর আগে চলে আসে, ভার্বটা মানে হেল্পিং ভার্বটা এস এর আগে চলে আসে, এটাকে বলে ইনভার্সন। হুম, এটা করতে হবে। এক্সক্লেমেটারির ক্ষেত্রে ইমোশনটা ফোকাস করতে হবে, জয়, সরো, সারপ্রাইজ কি বলতে চাওয়া হচ্ছে, এবং এখানে জেনারেলি হোয়াটা, হাউ এসব দিয়ে করা, যেমন ধরো বলা হলো ফুলটা কি সুন্দর, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, বা হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, এইভাবে করা হয়। ইম্পারেটিভের ক্ষেত্রে বেস ভার্ব যেটা আছে সেটাকে আমরা কমান্ড, যদি পোলাইটনেস থাকে তাহলে আমরা সেখানে প্লিজ ব্যবহার করি, নেগেটিভ হলে সেখানে আমরা ডোন্ট ব্যবহার করি। ধরো বলা বলা হলো যে ওখানে যেও না, ডোন্ট গো দেয়ার। ইম্পারেটিভ মানে কি? যেখানে আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝায় সেটাকে আমরা বলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দিয়ে যে সেন্টেন্সগুলো সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে। নর্মাল যে লেট দিয়ে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বেস ভার্ব, বা লেট আস দিয়ে অনেক সময় করা হয় কোনো সাজেশন বা রিকোয়েস্ট দেওয়ার জন্য। যেমন ধরো এখানে একটা সেন্টেন্স ছিল যে চলো আরো একবার করা যাক, এই যে সেন্টেন্সটা, বা চল আরো একবার করা যাক, এইটা হচ্ছে লেটস দিয়ে হবে। আমি সাজেস্ট করছি চল আরেকবার করা যাক, কাউকে সাজেস্ট করছি কিছু করার জন্য, চলো আরেকবার করি। তো এইটা হচ্ছে লেটস দিয়ে, হ্যাঁ, লেট আস দিয়ে, এটা একটা খুব প্রচলিত একটা ফরম্যাট, সুতরাং এটাকে একটু দেখে রাখতে হবে। এবং লেট দিয়ে যে সেন্টেন্সের ফরম্যাটগুলো সেগুলো একটু দেখে রাখতে হবে। কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, আমি বলবো কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স যেগুলো, তার সঙ্গেই কন্ডিশনাল সেন্টেন্সের 4টে ফরম্যাট আছে, সেই কন্ডিশনাল সেন্টেন্সের 4টে ফরম্যাটকে একটু করে রাখার জন্য। কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সের সাথে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড কিরকম হয়, যেমন ধরো তখন যেটা বললাম যে এই যে অসুস্থতার কারণে সে আসতে পারেনি, ডব্লিউপিএসআই যেটা এসেছিল, এইখানে আমরা এটাকে ফর হিজ ইলনেস দিয়েও যেমন করতে পারি, আবার বিকজ দিয়েও করতে পারি। তুমি যদি কমপ্লেক্স সেন্টেন্স করো তাহলে তুমি বিকজ দিয়ে করতে পারো, বিকজ হি ওয়াজ ইল। যদি কারণ বোঝানোর জন্য বিকজ হয়,
আবার যদি দুটো অপোজিট জিনিস বোঝানো হয় তাহলে দো, অলদো এইসবগুলো ইউজ করা হয়। যখন তখন বোঝানোর জন্য when ব্যবহার করা হয়। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে and, but বা or, হ্যাঁ, বা so এসবগুলো আমরা ব্যবহার করা হয়, এসবগুলো আমরা ব্যবহার করি। যেমন ধরো এখানে যদি এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে পারতাম যে অসুস্থতার কারণে সে আসতে পারেনি। আমি যদি ঘুরিয়ে একটু এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করি যে he was ill so he could not come। আমি ধরো এখানে so দিয়ে করলাম কম্পাউন্ড সেন্টেন্স। মানে একটা সেন্টেন্স আছে মানে সিম্পল বাংলায় সরল বাক্য দেওয়া আছে মানে তাকে সরল বাক্যই করতে হবে এমন কোনো মানে নেই। যেটা আমি এখানে বললাম যে লিটারাল ট্রান্সলেশন নয়। আমাকে দেখতে হবে তার সেন্স আর টোনটা একই থাকছে কিনা। বাংলায় সরল বাক্য দেওয়া আছে, আমি তাকে সিম্পল সেন্টেন্সও করতে পারি, কমপ্লেক্সও করতে পারি, কম্পাউন্ডও করতে পারি, আমি যা খুশি করতে পারি। আমি মানেটা বোঝাতে পারলাম কিনা সেটা হচ্ছে আসল কথা। ঠিক আছে? এবং ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম কিনা। কেমন? আর কন্ডিশনালটা একটু দেখে রাখবে। কন্ডিশনাল যদিও আসার মানে গত ২ বছরে দেখে অন্তত যা মনে হচ্ছে কন্ডিশনাল খুব একটা হয়তো আসবে না। তবুও কন্ডিশনালটা একটু দেখে রাখবে। কন্ডিশনাল সেন্টেন্সের যে ৪ টে ফরম্যাট আছে যদি আসে তাহলে আমাদের এই মানে কন্ডিশনাল সেন্টেন্স কেন দেয় তোমার গ্রামারের বোধটা যাচাই করার জন্য। কন্ডিশনাল সেন্টেন্স এমনি যে কন্ডিশনাল সেন্টেন্স কিরকম? ধরো বলা হলো যদি তুমি কন্ডিশনাল মানে কি? যেখানে কন্ডিশন আছে, শর্ত আছে। ধরো বলা হলো যদি তুমি আসো তবে আমি যাব। এই যে শর্ত দেওয়া হচ্ছে যদি তুমি আসো তবে আমি যাব। তো এই শর্তটা দেওয়ার জন্য এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এবার এই যদি তুমি আসো তবে আমি যাব, আমি আমার ইচ্ছা মতো এটাকে ভার্ব লাগিয়ে করে দিলাম, হয় না। কন্ডিশনাল সেন্টেন্সের জন্য ভার্বের কিছু নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটগুলো আমাদের মেনটেন করতে হয়। এবং ৪ টে আলাদা আলাদা ফরম্যাট আছে, সেই ৪ টে আলাদা ফরম্যাটে ৪ রকম মানে থাকে, সেইভাবে আমাদের করতে হয় কন্ডিশনাল সেন্টেন্স। এইটা একটুখানি যে কোনো জায়গা থেকে, কোনো বই থেকে দেখতে পারো, কোনো ভিডিও থেকে দেখতে পারো, যেখান থেকে খুশি একটু ফরম্যাটগুলো দেখে নিও। এবং লাস্ট বাট নট লিস্ট হচ্ছে সেন্টেন্সেস উইথ সাডেননেস বা এক্সপ্রেশন, বিভিন্ন এক্সপ্রেশন সাডেননেস, হঠাৎ করে কিছু একটা হচ্ছে। হুম, এরকম সেন্টেন্স জেনারেলি এগুলো দেয় হচ্ছে কোনো গল্পের থেকে একটা লাইন তুলে দিল এবং কোনো বিভিন্ন গল্পের শুরুতে, বিশেষত রহস্য গল্প বা ইত্যাদি শুরুতে সাধারণত একটু পাঠককে চমকে দেওয়ার জন্য এরকম একটা আচমকা কিছু একটা ঘটছে এরকম কোনো একটা লাইন দিয়ে শুরু হয়। হঠাৎ করে কিছু একটা হলো, সাডেনলি, অল অ্যাট ওয়ান্স, হোয়াট আ সারপ্রাইজ, এইসব দিকগুলো করা যেতে পারে। এইখানে সম্ভবত একটা ছিল এই যে রাস্তায় হঠাৎ করে শ্রাবণীর সঙ্গে দেখা হলো, অল অফ আ সাডেন, সাডেনলি। আরো অনেক রকমের আছে, মানে ওই ইডিয়াম দিয়ে অনেকে করতে পারে। হ্যাঁ, হঠাৎ করে কিছু হওয়া বলতে আউট অফ দ্য ব্লু অনেকে ইউজ করে। আরো বিভিন্ন রকমের হতে পারে। তো আমাদের এত এত জটিলতার মধ্যে যাওয়ার প্রয়োজন নেই, আমরা জিনিসটাকে সহজ সরল রাখবো। ঠিক আছে? তো এই গেল হচ্ছে ট্রান্সলেশনের বিষয়টা আমরা কিভাবে করব, বাংলা থেকে ইংরেজি ইংরেজি ট্রান্সলেশন। এরপর আসি প্রেসির কথায়। প্রেসিতে আমাদের, দেখো একটা জিনিস বলি, ২ বছরই আমরা দেখছি যে নিউজ পেপার রিপোর্টের সাথে প্রেসির একটা অল্টারনেট কোয়েশ্চেন দেওয়া থাকছে। এবার এখানে সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটা সাজেশন রয়েছে যে প্রেসির ক্ষেত্রে আহ, যেহেতু বিষয়টা খুব আপেক্ষিক, মানে আমাকে ধরো একটা প্যাসেজ দেওয়া আছে, তোমার যদি প্রেসি খুব একটা ভালোভাবে করা না থাকে, আগে থেকে যদি ভালোভাবে করা না থাকে, তুমি সদ্য শিখছো বা একেবারেই এই জিনিসটাকে তুমি আয়ত্তের মধ্যে আনতে পারো না, সেক্ষেত্রে যদি নিউজ পেপার রিপোর্টের সাথে প্রেসির অল্টারনেটিভ মানে অল্টারনেট হিসেবে দুটো দেওয়া থাকে, আমার মনে হয় নিউজ পেপার রিপোর্ট করাটা তোমার জন্য বেনিফিশিয়াল হবে। কেন? লজিক কি? এখানে 10 নম্বর বরাদ্দ থাকছে এবং এই নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে একটা জিনিস আমাদের একেবারে সিলেবাসে বলে দেওয়া আছে, ফ্রম দ্য পয়েন্টস বা মেটেরিয়াল প্রোভাইডেড বা সাপ্লাইড, অর্থাৎ মেটেরিয়াল একদম দিয়ে দেওয়া আছে তোমাকে এবং ডিটেইলড মেটেরিয়াল দিয়ে, ডিটেইলড পয়েন্টস দিয়ে দেওয়া আছে। তোমাকে কি করতে হচ্ছে সেখান থেকে শুধুমাত্র তার সঙ্গে একটু ওই মেদগুলো এদিক ওদিক জুড়ে দিয়ে, মানে স্ট্রাকচারটা তোমাকে দেওয়া আছে, তোমাকে কাঠামো দেওয়া আছে, তার উপর একটু ওই মাটির খড়ের ওপর মাটির প্রলেপ দিয়ে জিনিসটাকে রং করে দাঁড় করিয়ে দিতে হচ্ছে। রঙও করতে হচ্ছে না, মোটামুটি একটু মাটির প্রলেপ দিয়ে জিনিসটাকে দাঁড় করিয়ে দিতে হচ্ছে। এইটুকু হচ্ছে তোমার কাজ। অ্যান্ড দ্যাট টু উইদিন অনলি 100 ওয়ার্ডস। মাত্র ১০০টা শব্দের একটা লেখা লিখে, তুমি ১০০ না করলে ১২০ হয়তো গেল খুব বেশি হলে। তো ১০০ থেকে ১২০ শব্দ লিখছো তুমি, যেখানেও তোমাকে নিজেকে কিছু লিখতে হচ্ছে না, তোমাকে পয়েন্টস প্রোভাইড করা আছে। তুমি শুধু কি করছো, ওই যে বললাম যে কাঠামো দেওয়া আছে, তুমি শুধু কাঠামোর উপর মাটির প্রলেপ দিচ্ছ। সেটুকু করলেই যখন তোমার কাজ মিটে যাচ্ছে, তখন তুমি প্রেসিতে যাবে কেন, যেখানে বিষয়টা আপেক্ষিক। এবং প্রেসিটা, যদিও প্রেসিটা খুব ছোট থাকে এবং খুব সহজ থাকে, খুবই সহজ থাকে, তবুও প্রেসির মধ্যে আমি কোনটা নেব কোনটা বাদ দেবো আমাকে খুঁজতে হবে। আমাকে নিজেকে সেখানে প্রতিটা সেন্টেন্স তৈরি করতে হবে। আমার হয়তো সেন্টেন্স কনস্ট্রাকশন সম্বন্ধে খুব একটা ধারণা নেই, সেখানে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের বাঁধন কিরকম হবে, গোটা লেখাটার বুনট কিরকম হবে, সেটা নিয়ে আমাকে ভাবতে হবে।
আমাকে একটা ভালো টাইটেল জোগাড় করতে হবে। আমি কেন প্রেসের পিছনে মাথা ঘামাবো? যদি আমার কাছে নিউজ পেপার রিপোর্ট মোটামুটি কমন বলবো না, মোটামুটি আমার আয়ত্তের মধ্যে থাকে, যদি নিউজ পেপার রিপোর্ট, সেখানে আমাকে ১০০টা শব্দে লিখতে হচ্ছে বা ১২০টা শব্দে লিখতে হচ্ছে, এবং সেখানে পয়েন্ট প্রোভাইড করা হচ্ছে, সবথেকে বড় কথা। সমস্ত পয়েন্টসগুলো সেখানে প্রোভাইড করা আছে। তাহলে আমি সেটা ছেড়ে প্রেসের দিকে যাবো কেন? ঠিক আছে? তো ১ম কথা হচ্ছে, আমি প্রেফার করব, মানে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি প্রেসই ছুঁয়েও দেখতাম না। আমি একদম নিউজ পেপার রিপোর্টটা লিখে আসতাম। এবার তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। এই প্রসঙ্গগুলো এলো কেন? এটা প্রেসি টিপস নিয়ে আলোচনা। ও আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। তখন বুকসের কথা বললাম। বুকস বলতে তোমরা পিকে দের সরকার, পিকে দের সরকার যদি তোমাদের কাছে থাকে সেখানে সেটা ফলো করতে পারো। সেখানে ট্রান্সলেশনের পোর্শনটা না থাকলেও শুধু ওই অংশটার, যদিও এটা বলাটা খুব বেমানান, মানে উচিত নয়। যদি অন্য কোনোভাবে জোগাড় করতে পারো শুধু ট্রান্সলেশনের অংশটা, সেটাকে নিয়ে কাজ চালাতে পারো। সেখানে দেখবে ওয়ান লাইনার প্রচুর দেওয়া আছে, বিভিন্ন ধরনের বাক্য দেওয়া আছে। হ্যাঁ, আমি যে এই যে জিনিসগুলো আলোচনা করছি, এরকম ধরনগুলো বিভিন্ন রকমভাবে আলাদা আলাদা করে আলোচনা করে দেওয়া আছে, তো সেগুলো করতে পারো। শুধুমাত্র ট্রান্সলেশনের জন্য এটা তোমাদের ক্লার্কশিপের ক্ষেত্রেও কাজে লাগবে, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। ডাফ অ্যান্ড ডাক, রে মার্টিনের আছে কিনা আমার জানা নেই। রায়ান রায়ান মার্টিন, রায়ান মার্টিনের আছে কিনা আই এম নট শিওর। ডাফ অ্যান্ড দাতের আছে। ডাফ অ্যান্ড দাতের ট্রান্সলেশন বাঞ্চ বলে একটা বই পাওয়া যায় মাধ্যমিক বোর্ডের, পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ডের। ক্লাস 10 এর বই আছে, 9 এরকম বোধহয় আলাদা আলাদা সেকশন ওয়াইজ কিছু বই আছে। যেটা করবে, যে পারলে যদি সামর্থ্য থাকে নতুন বই কিনে নিতে পারো, অথবা আমি বলব যে নতুন বই না কেনা ভালো এইটুকুর জন্য। বাড়ির আশেপাশে কোনো পুরনো বইয়ের দোকানে যাও, সেখানে অনায়াসেই বইটা পেয়ে যাবে। হয়তো যেগুলো তোমাকে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো হয়তো ওয়ার্কআউট করা থাকবে সেখানে। যাই হোক, একটু নিজে নিজে সেটাকে করে নিতে হবে, অথবা কেউ যদি টিউশন পড়াও তাহলে হয়তো ছাত্রছাত্রীদের কাছে পেয়ে যাবে। বা যদি আশেপাশে, বাড়ির আশপাশে বাচ্চা থাকে, তাকে একটা চকলেট ফকলেট দিয়ে একটু পটিয়ে নাও। নিয়ে তার কাছে যদি বইটা থাকে, তাহলে তার থেকে এনে একটুখানি সেটাকে তোমার মতো করে, ওই যেরকম করে আর কি ফোনে, সেটা সেটা করে নাও। করে নিয়ে সেখান থেকে প্র্যাকটিস করো। এটা শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য, আর কিছুর জন্য নয়। তো এই ডাফেন দাত বা রায় মার্টিন, এদের ট্রান্সলেশন বইটা যদি নাও, যে কোনোভাবে যদি জোগাড় করতে পারো, আমার মনে হয় এইটুকুই ২-৩ মাসের জন্য একটা নতুন বই কেনা একেবারে অর্থহীন, অত টাকা দিয়ে, অত দাম দিয়ে। তার থেকে পুরোনো বই বা মানে মানে কারোর থেকে জোগাড় করা সেটা বেটার হবে। বা বন্ধুরা যদি থাকে, কয়েকজন বন্ধু মিলে কিনলে আলাদা ব্যাপার, সেটা তোমরা তো কিভাবে করবে তোমরা জানো। ওই ডাফেন দাঁতের থেকে তোমরা ট্রান্সলেশনগুলো, এখানে বিভিন্ন ধরনের ট্রান্সলেশন আলাদা আলাদাভাবে আহ, দেওয়া রয়েছে। কিছু কিছু ওয়ার্কআউট করে দেওয়া রয়েছে, কিছু কিছু এক্সারসাইজ দেওয়া রয়েছে, বেশিরভাগটা এক্সারসাইজ দেওয়া রয়েছে। তো এটা করলে কি হবে, একটা সিস্টেমেটিক ওয়েতে তোমাদের ট্রান্সলেশনটা প্র্যাকটিস হবে। তো এই ডাফ এন্ড দাঁতটাকে ইউজ করো ট্রান্সলেশন করার জন্য, ট্রান্সলেশন প্র্যাকটিস করার জন্য। বরং আমি বলবো, এই পিকে দে সরকারের থেকে যদি ডব্লিউবিপিএসআই এবং কেপিএসআই টার্গেট, আমি ক্লার্কশিপের জন্য বলছি না, ক্লার্কশিপের জন্য তো পিকে দে সরকার অবশ্যই, সেটার জন্য দাফেন দাঁতও করতে পারো, তবে পিকে দে সরকার অবশ্যই করতে হবে ক্লার্কশিপে, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, সেটা আমরা আলাদা ভিডিওতে আলোচনা করবো। দাফেন দাঁতও ক্লার্কশিপে ভীষণভাবে কাজে লাগবে অবভিয়াসলি। আমি যেটা বলছি যে ডব্লিউপিএসআই কেপিএসআই যারা দিচ্ছ তাদের ক্ষেত্রে যেহেতু ট্রান্সলেশনটা একটা বড় রোল প্লে করছে, এটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে যে তুমি বাকি, মানে অন্য ছেলে মেয়েদের থেকে 10 নম্বর কম পাবে না বেশি পাবে, এবং তোমার সিলেকশন হবে কি হবে না। তো সেই বিষয়গুলোর ক্ষেত্রে এটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তাই এই জায়গাটা একটু ভালো করে করতে হবে, দাফেন্দাতের জায়গাটা, দাফেন্দাতের বইটা থেকে। তো আবার বলে দিচ্ছে, ট্রান্সলেশন বাঞ্চ, শুধুমাত্র ট্রান্সলেশনের আলাদা বই আছে, সেটাকে যে কোনোভাবে হোক জোগাড় করতে পারো। কেমন? এবং সেখান থেকে প্র্যাকটিস করো। এর বাইরে আমি আবার বলছি, প্র্যাকটিস সেট এটসেট্রা করতে পারো, কিন্তু সেগুলো যদি তুমি একদম বেসিক লেভেলে যদি না থাকো তাহলে সেগুলো করতে পারো। কিন্তু আমার মনে হয় যে যদি একটু স্ট্র্যাটেজিক ওয়েতে করো, যদি একটু সিস্টেমেটিক ওয়েতে করো, যদি একটু স্ট্রাকচার্ড ওয়েতে করো, তাহলে তোমার প্রিপারেশনটা আরো ভালো হবে। অন্যদের থেকে আমার মনে হয় আহ, কয়েক ক্রোশ না হোক, কয়েক মিটার হলেও এগিয়ে থাকবে। এবার আসি প্রেসিতে। প্রথমে যেটা বললাম যে প্রেসি যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারো তত ভালো। যদি করা সম্ভব না হয় তাহলে তো করতেই হবে, আমাদের প্রেসি করতেই হবে। সেখানে আমরা কি কি জানি, প্রেসির যে বেসিক নিয়ম কানুনগুলো আছে, যে সেই 1/3 এর মধ্যে করতে হবে, আমরা ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন ব্যবহার করব না,
আমরা কোনো এক্সাম্পল সেখানে খুব একটা ইউজ করি না, আমরা কোনো ইলাবোরেশন খুব একটা ইউজ করি না। হ্যাঁ, আমরা বেশিরভাগটা ফোকাস করি হচ্ছে অ্যাকশনের দিকে ফোকাস করি এটার ক্ষেত্রে। আমাদের একটা টাইটেল দিতে হয় সেখানে, আর টাইটেল দিতে হয় ওপরে 3 থেকে 4টে শব্দের মধ্যে, ম্যাক্সিমাম 6টা থেকে 7টা বা 6টা থেকে 8টা শব্দের মধ্যে টাইটেল দিতে হয়। টাইটেলটা এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, এবং প্রেসিরা যেটা আমরা লিখছি সেখানে কোনো ডিরেক্ট স্পিচ যেটা থাকে সেই ডিরেক্ট স্পিচ সেখানে ব্যবহার করা যাবে না। এই সমস্ত বেসিক নিয়মকানুনগুলো সেগুলো যেকোনো ইউটিউবে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল রয়েছে, অনেক বইপত্র রয়েছে, যেকোনো জায়গায় এগুলো পেয়ে যাবে। সেখান থেকে একটুখানি নিয়মকানুনগুলো দেখে নিয়ে আ ২-১টা ভিডিও হোক বা বইপত্র যেখানে সলভ করে দেওয়া আছে প্রেসি, সেখান থেকে ২-১টা একটু দেখে নিতে হবে। প্রেসি মানে হচ্ছে আমাদের কোনো একটা বিষয় যেটা বলা আছে, কোনো একটা বিষয় বলা আছে একটা প্যাসেজের মধ্যে, তার যে সেন্ট্রাল আইডিয়াটা, সেই সেন্ট্রাল আইডিয়া বা তার ক্রাক্সটা আমাদের লিখতে হবে। অর্থাৎ রিপোর্টের ক্ষেত্রে কি করছো, ওখানে কাঠামোটা দেওয়া আছে, তুমি তার উপর প্রলেপ লাগাচ্ছ। এখানে প্রলেপ লাগিয়ে কিছু জিনিস দেওয়া আছে, সেখান থেকে তার কাঠামোটাকে তোমাকে খুঁজে বের করতে হচ্ছে। ওর কাঠামোটা কি ছিল সেটা খুঁজে বের করতে হচ্ছে, সেন্ট্রাল আইডিয়াটা কি সেটা তোমাকে বলতে হচ্ছে 1/3 এর মধ্যে। বাংলায় তো আসে না প্রেসি, এখানে সারমর্ম বাংলায় আসে না, ক্লার্কশিপে আসে। ইংরেজির ক্ষেত্রে শুধুমাত্র এটা আসছে, সেইখানে আমরা এটা করব। এবং আবার বলছি, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কি করতাম সেটাই বলছি, যে আমি কিন্তু প্রেসি না করে রিপোর্ট করতাম যদি অল্টারনেট থাকতো দুটোর মধ্যে। ঠিক আছে? এই হচ্ছে প্রেসির ব্যাপার। প্রেসি প্র্যাকটিস করতে পারো। আ তোমরা আ পিকে দে সরকার থেকে প্রেসি প্র্যাকটিস করতে পারো। কোনো প্র্যাকটিস সেট যেগুলো বাজারে পাওয়া যায়, প্র্যাকটিস সেট সেগুলো থেকে প্র্যাকটিস করতে পারো। তবে একটা জিনিস বলি, প্র্যাকটিস সেটের ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করবে। যেকোনো প্র্যাকটিস সেট বা যেকোনো মকের ক্ষেত্রে যিনি মক সেট করছেন বা প্র্যাকটিস সেট যিনি বানাচ্ছেন, তার একটা প্রবণতা থাকে যে প্রশ্নের লেভেল যা হবে তার থেকে একটু কঠিন, একটু বা কখনো অনেকটা কঠিন প্রশ্ন সেট করার। তার কারণটা কি? তিনি যদি একেবারে সহজ প্রশ্ন সেট করেন এবং পরীক্ষার্থী দেখে যে আমি তো সব পারছি, তাহলে পরীক্ষার্থীর মনে ধারণা হবে, এ তো বাজে টিচার, এ তো সবই সবই পেরে যাচ্ছি। টিচার এমন কিছু প্রশ্ন সেট করবে যেই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারবো না, তবে না সে টিচার, তবে না সে পেপার সেটার। এবং যথারীতি স্টুডেন্টরা যা চায়, টিচারকেও সেটাই সার্ভ করতে হবে স্টুডেন্টদের কাছে ভালো থাকতে গেলে। যেমন আগের দিন আমি একটি ভিডিও দিয়েছিলাম ক্লার্কশিপ নিয়ে মাতামাতি করুন। সেখানে দেখলাম একজন কমেন্ট করেছে যে ক্লার্কশিপ নিয়ে মাতামাতি তো স্টুডেন্টরা করে না, ক্লার্কশিপ নিয়ে মাতামাতি টিচাররা করে, মানে ইউটিউবাররা করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ইউটিউবাররা যে মাতামাতি করে, তাদের ভিডিওতে যে 10,000, 20,000, 30,000 লোকজন দেখছে, সেই লোকগুলোও কি ইউটিউবার? অ্যাকচুয়ালি বাজারে যার চাহিদা থাকে তার যোগানটাই বেশি থাকে। তো যেহেতু চাহিদা রয়েছে, তাই তার যোগান রয়েছে। সে কারণেই মানে এইখানেও একই জিনিস, যেহেতু সবার চাহিদা হচ্ছে যে এমন কিছু দিন যেন আমি করতে না পারি, তবেই না আপনি পেপার সেটার। তো সেই জন্য একটুখানি যাচাই করে নিতে হবে যে এই যে প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করছো, ডব্লিউপিএসসি বা কেপিএসসি এর জন্য যেগুলো প্র্যাকটিস করবে, সেখানে যে প্রেসিগুলো দেওয়া থাকবে, সেগুলো এমন লেভেলের যেন না হয় যেটা ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াস লেভেলে চলে যাচ্ছে। সেটা যেন ডব্লিউবিপি বা কেপি এসআই এর যে লেভেল সেই লেভেলেরই হয়। হুম? সুতরাং আম আ মানে এমন কিছু করতে যেও না, এমন কিছু প্র্যাকটিস করতে যেও না, যেটা করতে গিয়ে মাথার চুল ছিঁড়ে আল্টিমেটলি তোমার মধ্যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করবে এসে। কেমন? তো এইটাকে একটু খেয়াল রাখবে। প্র্যাকটিস সেট বাছাই করার সময়, যেকোনো ক্ষেত্রে প্র্যাকটিস সেট বাছাই করার সময় এটা একটু খেয়াল রাখবে। প্রিভিয়াস ইয়ার্স দেখবে, দেখে একটু ঝাড়াই বাছাই করার চেষ্টা করবে যে এটা ঠিকঠাক লেভেলের কিনা। এটা করতে না পারলে আমি সেখানে কমপ্লেক্সে ভুগবো কিনা, আমার কনফিডেন্স ডাউন হয়ে যাবে কিনা এই প্র্যাকটিস সেটটা করলে, সেটা দেখে নিয়ে তারপর প্র্যাকটিস সেট সলভ করবে। ঠিক আছে? তো বুকসের ক্ষেত্রে যেটা বললাম, পিকেতে সরকার বা যেকোনো বাজার চলতে প্র্যাকটিস সেট একটু দেখে শুনে নিয়ে করতে হবে। আ আরেকটা জিনিস করতে পারো, এখানেও ChatGPT-র হেল্প নিতে পারো বা কোনো এআই চ্যাটবটের হেল্প নিতে পারো। কিভাবে নেবে? সেগুলো পরে একটা ডিটেইল আলোচনা আসবে। এটা নিয়ে মানে এর মধ্যেই পরে মানে উম আ দীর্ঘকাল পরে সেরকম ব্যাপার নেই। খুব তাড়াতাড়ি আসবে। সেখানে একদম দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে খাতা চেক করাবে এআই কে দিয়ে, বা আ প্রশ্ন সেট করবে। এগুলো সেখানে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? তোমাদের সুবিধার জন্যই দেখিয়ে দেবো। চলো। নেক্সট হচ্ছে রিপোর্ট রাইটিং টপিকস। প্রিভিয়াস ইয়ার্সে কি এসেছিল? আমি রিপোর্ট রাইটিং এ শুধু ২ টো বছরের নিয়েছি। ২০২৩ এর কেপিএসআই, ২০২২ এর ডব্লিউপিএসআই। ২০২৩ এসেছিল টাইগার ইনভেডস ভিলেজ। ২০২২ এ পশ্চিমবঙ্গ পুলিশ এসেছিল সিভিয়ার আর্থকোয়েক ইন টোকিও। দুটোই, এবং এখানেও সম্ভবত বাঘ আক্রমণ করেছে গ্রামে, সেটা ওই গোসাবার কোনো একটা আ আ জায়গায় হয়েছিল এটা, সেটার উপর ভিত্তি করে, অর্থাৎ একদম রিয়াল লাইফ ইনসিডেন্ট, তার উপর ভিত্তি করে এটা এসেছিল। এখানেও তাই।
এবং দুটোই হচ্ছে কোনো পার্টিকুলার ইনসিডেন্ট নিয়ে বা জেনারেল নিউজ পেপার রিপোর্টের যে ফরম্যাট সেই ফরম্যাটটা আসছে। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কি করবে? আমরা আশা করছি এরকমই আসবে এবং সেখানে ওই পয়েন্টস তোমাকে প্রোভাইড করা থাকবে। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এটার জন্য সবার প্রথম যেটা বেশি করে প্র্যাকটিস করার জরুরি, দ্যাট ইজ ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন প্র্যাকটিস করা তোমাকে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা টপিকের ক্ষেত্রে হেল্প করবে। ভালো করে ট্রান্সলেশন প্র্যাকটিস করো। নেক্সট কাজ যেটা হচ্ছে, রিপোর্ট রাইটিংয়ের যে ফরম্যাটগুলো, সেই ফরম্যাটটা একটু দেখে নাও এবং ফরম্যাটটা এমনভাবে দেখবে যে আমি ১০০টা শব্দের মধ্যে আমাকে নামাতে হবে ১০০ থেকে ১২০টা। তুমি চাইলে তার বেশি করতে পারো, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়, অন্তত ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে আমি যা দেখেছি, সেখানে এই নাম্বার অফ ওয়ার্ডস সেটা বিরাট কিছুভাবে ম্যাটার করে না। তোমাকে ১০০ বলেছে, তুমি ১০০ র জায়গায় ১২০-৩০ করলে, তোমার যদি ১০০টা শব্দের মধ্যে ১০০টা শব্দের মধ্যে একটা ভালো রিপোর্ট নামে না কখনো। ১০০ র জায়গায় ১২০-৩০ করে যদি তোমার রিপোর্টটা ভালোভাবে নামে, তুমি ১২০-৩০ শব্দ ইউজ করো। কারণ এখানে সময় থাকে। ক্লার্কশিপের মতো ওই সময়ের একটা আ ভীষণ রকমের অভাব, সেটা এই দুটো পরীক্ষার ক্ষেত্রে অন্তত থাকে না। অন্তত আমার তাই মনে হয়। সুতরাং এখানে তুমি যদি সময় হাতে থাকে ১০০ র জায়গায় ১২০-৩০ টা শব্দের মধ্যে লেখো, তার বেশি যেন না যায় সেটা খেয়াল রাখবে। আর এখানে যেটা ফোকাস করবে এই রিপোর্টটা লেখার ক্ষেত্রে, আ অতিরিক্ত শব্দের কচকচানি, আম ফরম্যাটের জটিলতা, এসবের মধ্যে একেবারে ঢুকবে না। ওই যে বললাম, কাঠামো যেটা দেওয়া রয়েছে সেই কাঠামোর উপরে একটুখানি মাটি দিয়ে, একটুখানি শুধু মাটির প্রলেপ ওর উপরে দাও। দিয়ে রিপোর্টটাকে নামিয়ে চলে এসো। ওপরে একটা হেডলাইন দেবে অবশ্যই, এবং এই হেডলাইনটা খেয়াল রাখবে এটা যেন কমপ্লিট সেন্টেন্স না হয়। অর্থাৎ ফাইনাইট ভার্বটা যতটা সম্ভব কম রাখার চেষ্টা করবে। যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? যেমন এই যে টাইগার ইনভেডস আ ভিলেজ, তুমি হয়তো এটাই হেডলাইন দিলে। টাইগার ইনভেডস আ ভিলেজ ইন গোসাবা। এরকম হয়তো একটা হেডলাইন দিলে। তো এই ইনভেডস সিম্পল প্রেজেন্ট টেন্স। যদিও পাস্টে হয়ে গেছে, তো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে রিপোর্টের হেডলাইনটা করে থাকি। সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে হেডলাইন করো। কমপ্লিট সেন্টেন্স রাখার চেষ্টা করবে না, ফাইনাইট ভার্ব যাতে না থাকে, যদি থাকে তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে করবে। এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। আর কি, এই কাঠামোর ওপর শুধু মাটির প্রলেপ পড়বে, আর কিচ্ছু না। একটা ফরম্যাট দেখে যাও, যে কোনো একটা জায়গা থেকে ফরম্যাট দেখো, কোনো বই থেকে হোক, কোনো ভিডিও থেকে হোক, যেখান থেকে পারবে একটা ফরম্যাট দেখে যাও, যে ৩টে প্যারাগ্রাফের মধ্যে নামানোর চেষ্টা করবে। তার বেশি যেন না হয়, কারণ ১০০টা শব্দ বা ১২০টা শব্দ ৩টে প্যারাগ্রাফের বেশি হলে খুব খারাপ দেখতে লাগবে। একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, একটা কনক্লুডিং প্যারাগ্রাফ, এবং মাঝের প্যারাগ্রাফটা হচ্ছে সমস্ত ডিটেলগুলো থাকবে। হুম? এবং এখানে মেইনলি আমরা যেগুলোকে করি সেটা হচ্ছে, একটা ডেট প্লেস তো অবশ্যই দিতে হবে। ডেট প্লেস দিতে হবে এবং তার সঙ্গে কি হয়েছে, কবে হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে। আর বাংলা হাতের লেখা ভীষণ ভালো। আমি নিজেই কখনো কখনো ৩-৪ দিন পরে বুঝতে পারি না কি লিখেছি। সুতরাং একটু তোমরা বুঝে নিও কষ্ট করে। তো কোথায় হয়েছে, কখন হয়েছে এবং সর্বোপরি কিভাবে ঘটনাটা ঘটেছে, তার ফলাফল কি, কিভাবে এই ঘটনাটা ঘটেছে বা তার কারণ কি ছিল। আ এই দুটো, তার ফলাফল কি এবং যদি সমাধান কিছু দেওয়া যেতে পারে তাহলে সমাধান। আমার মনে হয় এই সমাধানের দিকে এখানে এই অন্তত কেপিএসআই, ডব্লিউপিএসআই এর যে রিপোর্ট থাকে সেখানে সমাধানের দিকে খুব একটা না যাওয়াই ভালো। বরং এই ক্যাজুয়ালিটি অবধি এবং তারপরে অফিসিয়ালি কি পদক্ষেপ, মানে সরকারি পদক্ষেপ কি নেওয়া হয়েছে, এতদূর পর্যন্ত সীমাবদ্ধ থাকলে আমার মনে হয় সেটা যথেষ্ট। ঠিক আছে? অর্থাৎ ক্যাজুয়ালিটি এবং তারপর সেখানে সরকারি তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এত পর্যন্ত। এর বেশি কিছু প্রয়োজন নেই। এবং এই ফরম্যাটে আমি বারবার বলছি, মুখস্থ করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যাড ইনভেস্টমেন্ট। তার জায়গায় ওই সময়টুকুতে ট্রান্সলেশন প্র্যাকটিস করো। ওই সময়টুকুতে যে ভোকাব ইত্যাদির পোর্শনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো। সেটা বরং বেশি কাজে দেবে। ঠিক আছে? এবং রিপোর্ট প্র্যাকটিস করো। মুখস্থ করো না। মুখস্থ করে গিয়ে কোনো লাভ হবে না। হুম? তুমি তুমি ৫০ টা মুখস্থ করে গেলে তার মধ্যে একটা আসবে কিনা সন্দেহ। এবং এখানে বিরাট কিছু সাহিত্যগুণ সম্পন্ন লেখা নামিয়ে আসতে হবে না। সুতরাং মুখস্থ করে সময় নষ্ট করার, সময় এবং এফোর্ট নষ্ট করার প্রয়োজন নেই। বরং সেই সময়টুকুতে অন্য কিছুর জন্য পড়ো, মাঠে যাও, দৌড়াও, ট্রান্সলেশন প্র্যাকটিস করো, অন্য সাবজেক্ট পড়ো, অন্য পরীক্ষার জন্য পড়ো, সেগুলো করো, তাতে কাজে দেবে। কেমন? তো এই হলো আমাদের রিপোর্ট রাইটিং এর বিষয়টা। আমরা পরে সময় পেলে আরো ডিটেইলে আলোচনা করব কোনো জায়গায়।
বইয়ের ক্ষেত্রে বলি, পিকেতে সরকার দেখতে পারো ওই একই জিনিস, বা অন্য যে কোনো বাজার চলতি বিভিন্ন বই রয়েছে, সেগুলোতে অনেক এরকম টপিক ওয়ার্কআউট করে দেওয়া রয়েছে, সেগুলো দেখতে পারো। সেখানে প্রচুর মানে হার্টের টপিক রয়েছে, যেগুলো মানে যেগুলো জীবনে কোনোদিন পরীক্ষায় আসবে না, সেগুলো রয়েছে। তো সেগুলো একটু বাদ দিয়ে যে ধরনের গুলো আসতে পারে পরীক্ষায়, সেইগুলোকে একটু দেখাটাই শ্রেয়। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনে আসি। কেপিএসআই তে কি কি এসেছিল? 5টি ইডিয়াম এবং ফ্রেজ দিয়ে মেক সেন্টেন্স এসেছিল। দেখো সবকটাই একদম সহজ। অ্যাট লেন্থ, বাই নো মিনস, ইন লিউ অফ, কিথ অ্যান্ড কিন, আউট অফ সর্টস, সবগুলো একদম কমন। 5টা ভয়েস চেঞ্জ এসেছিল, যেগুলো একেবারে বেসিক লেভেলের, যে কেউ করতে পারবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এসেছিল, এইগুলো একেবারে সহজ লেভেলের এসেছিল। এবং ম্যাচ দ্য ফলোইং, যেটা অ্যানিমাল নিয়ে এসেছিল, সেটাও একেবারে সহজ। 4টে জিনিস আমরা পেয়েছিলাম। যদি আমরা ডব্লিউপিএসআই দেখি 2022-এর ক্ষেত্রে, সেখানে এই হোমোনিম হোমোফোন দিয়ে এসেছিল 5টা, যার মধ্যে দু একটা একটু ঝামেলার। 5টা সিনোনিম লিখতে বলেছিল, তার যার মধ্যে দু একটা একটু ঝামেলার। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসেছিল, যার মধ্যে দু একটা একটু ঝামেলার। সুতরাং সবকটার মধ্যেই একটু একটু করে ঝামেলা জড়িত ছিল ডব্লিউবিপিএসআই 2022-এর পরীক্ষার প্রশ্নপত্রের ক্ষেত্রে। আমরা কি প্র্যাকটিস করবো এখান থেকে? প্রচুর সিনারিও পড়তে হবে? না। কেউ কেউ তো ব্ল্যাক বুক একেবারে শেষ করে একাকার একাকার করে ফেলছে। তো ওগুলো যারা এসএসসির পরীক্ষা দেয়, মানে স্টাফ সিলেকশন কমিশন দেয়, তাদের জন্য ঠিক আছে। এই পরীক্ষার জন্য একেবারেই প্রয়োজন নেই। ঠিক আছে? আহ দেখো, প্রথমে আমরা সিনারিওটা করবো। সিনারিওর ক্ষেত্রে মানে সিনোনিম অ্যান্টোনিম করবো। তার ক্ষেত্রে কি করব? শুধুমাত্র পিওয়াইকিউ করে যাও, আর কিছু প্রয়োজন নেই। এসএসসি এবং পিএসসির বিভিন্ন পরীক্ষার পিওয়াইকিউ বিভিন্ন জায়গায় পাওয়া যায়। শুধু সেই পিওয়াইকিউ গুলো, সেখানে কি কি এসেছে, প্রিভিয়াস ইয়ার্স গুলোতে কি কি এসেছে, সেই সমস্তগুলো করে যাও। সেটা মোর দেন এনাফ, তার বেশি প্রয়োজন নেই। এখানেও তুমি এআই এর হেল্প নিতে পারো। এআই এর থেকে কিছু এরকম সাজেস্টিভ লিস্ট তৈরি করে দিতে বলতে পারো, আর সেখান থেকে করতে পারো। তবে আমি একটা জিনিস বলবো, সিনোনিম অ্যান্টোনিম না মুখস্থ করো না। মানে একটা শব্দ দেখলে তার 5টা সিনোনিম মুখস্থ করে ফেললে, সেটা করার প্রয়োজন নেই। বরং শব্দ ধরে ধরে তৈরি করো। একটা শব্দ শিখলাম, এই শব্দটার মানে কি, শব্দটার বাক্যে ব্যবহার কিরকম, কিভাবে এটাকে তুমি এআই দিয়ে করাবে, আমি শিখিয়ে দেবো। আরেকটা শব্দ, সেটাকে একই রকম ভাবে কিভাবে বাক্যে ব্যবহার করছি। বাক্যে যখনই ব্যবহার করে ফেলবে কোনো একটা শব্দকে, তাকে তুমি জীবনে ভুলবে না। এবং নিজে যখন একটা বাক্য বানাবে তাকে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, পিওরলি সাজেস্টিভ লিস্ট পড়ো। অযথা 500, 600, 700 লিস্ট পড়ার কোনো প্রয়োজন নেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে। একদম পিওরলি সাজেস্টিভ 100টা 150টার, ওই মোটামুটি 100-র আশপাশে একটা লিস্ট পড়ো। এবং এখানেও বাছাই করবে হচ্ছে পিওয়াইকিউ থেকে বাছাই করবে, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে বারবার এসেছে সেগুলো। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে একই জিনিস। আমার একটা ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া ছিল, 81টা ফ্রেজাল ভার্বের লিস্ট। বিভিন্ন গ্রুপগুলোতে, আমার এই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ, লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, সেখানে সব দেওয়া আছে, পেয়ে যাবে খুঁজে। সেই লিস্টটা করলে আমার মনে হয় যথেষ্ট, তার বাইরে কিছু আসবে না। ইডিয়ামস, প্রভাবস অ্যান্ড ফ্রেজেস এগুলোর ক্ষেত্রে, আচ্ছা, এই যে আমি এখানে যেখানে লিখছি, এইটার যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয়, আমাকে বলবে, আমি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ যেগুলো আছে সেখানে আমি প্রোভাইড করে দেবো। ইডিয়ামস, প্রভাবস অ্যান্ড ফ্রেজেস, এখানেও একদম সাজেস্টিভ একটা লিস্ট থেকে পড়তে হবে। 100টা মতো, মোটামুটি 100-150টা করলেই চলবে, তার থেকে বেশি একদমই প্রয়োজন নেই। 100টার কাছাকাছি করলেই হবে। কোনগুলো করবে? একদম পিওয়াইকিউ বেসড, যেগুলো বারংবার বিভিন্ন পরীক্ষায় আসে, পিওয়াইকিউ বেসড যেগুলো, এবং যেগুলো আমরা নিত্যনৈমিত্তিক কথোপকথনে ব্যবহার করে থাকি, সেগুলোর মধ্যে থেকে করবে। তার বাইরে একদম প্রয়োজন নেই। ভোকাবুলারি কিভাবে করবে? একটু সেগমেন্ট ওয়াইজ গুলো করবে, টপিক ওয়াইজ, সেগমেন্ট ওয়াইজ। কিরকম? যেমন অ্যানিমাল সংক্রান্ত এসেছিল, অ্যানিমাল, হাউস, সাউন্ড, কিলিং, সেরকম। আ আচ্ছা, কিলিংটা এটার বাইরে হবে, হ্যাঁ? ব্র্যাকেটের বাইরে। কিলিং মানে সেই বাবাকে হত্যা কি হয়, মাকে হত্যা কি হয়, বোনকে হত্যা কি, এইগুলো। বিভিন্ন ফিয়ার্স আছে, সেই ফিয়ার্স গুলো কি হবে, মানে ফোবিয়া, ম্যানিয়া, বিভিন্ন প্রফেশন যেগুলো আছে, বিভিন্ন স্টাডি যেগুলো আছে, হ্যাঁ? এই ধরনের সেগমেন্ট ওয়াইজ যেগুলো আছে ভোকাবুলারির ক্ষেত্রে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্ষেত্রে বা ভোকাবুলারির ক্ষেত্রে, এই জায়গাটা সবথেকে বেশি তোমাদের কাজে দেবে। বা যেমন ধরো, যে ভগবানে বিশ্বাস করে না, যে ভগবানে বিশ্বাস করে, এরকম সেগমেন্ট ওয়াইজ অনেকগুলো ভাবে। এটা তোমরা মেইনলি বই যদি বলতে হয়, যেকোনো বইতেই দেওয়া থাকে, তবে সেগমেন্ট ওয়াইজ দেওয়া আছে, বিভিন্ন বইতে দেওয়া আছে। একটু দেখবে নিতু সিং এর যে ভলিউম 2 আছে, সেখানে এটা দেওয়া আছে। আমার মনে হয় এখানেও, আমি বারবার এআই বলছি বলে হয়তো লোকজন রেগে যাবে যে এআই এর এত ব্যবহার কেন করাচ্ছে। আমি কোথাও
কোনো ক্রিয়েটিভ জিনিসের জন্য এআই এর ব্যবহার একদমই করতে বলছি না, মানে করতে বলছি না। আমি কখনোই বলছি না যে তুমি এআই কে দিয়ে একটা রিপোর্ট রাইটিং লিখিয়ে নাও, একদম করবে না, ভুলেও করবে না। তুমি নিজের কবরটা নিজে খুঁড়বে যদি এটা করো, এআই কে দিয়ে যদি এসব লিখিয়ে নাও। এআই কে দিয়ে তুমি মেটেরিয়াল তৈরি করো, তার জন্য এআই কে ট্রেন করতে হবে। এই জিনিসগুলো আমি শিখিয়ে দেবো পারলে। এআই কে গিয়ে বলো যে এই যে বিভিন্ন ফিয়ার যেগুলো আছে, এই ফিয়ার সংক্রান্ত যে প্রশ্নগুলো একদম পরীক্ষার নাম মেনশন করে দাও, যে এই পরীক্ষাগুলোতে যে যে প্রশ্নগুলো বারবার এসেছে, এই কিলিং সংক্রান্ত বা ফিয়ার সংক্রান্ত, দিয়ে দাও এসএসসি সিজিএল, দিয়ে দাও এসএসসি সিএইচএসএল, এমটিএস, ডব্লিউবিসিএস। হ্যাঁ, এই পরীক্ষাগুলো যে প্রিভিয়াস ইয়ার সেগুলো অ্যানালাইজ করে তুমি আমাকে সেই সংক্রান্ত একটা সাজেস্টিভ লিস্ট তৈরি করে দাও, যেটা আমি পড়বো। দেখবে তোমাকে এটা তৈরি করে দেবে। তোমার যদি মনে হয় যে সেটা সাফিসিয়েন্ট নয়, খুব কম দিয়েছে, এআই প্রথমে একটু কম দেবে। ও যতক্ষণ না ট্রেন্ড হচ্ছে ততক্ষণ একটু কম কম কাজ করবে। তারপর ট্রেন্ড হয়ে গেলে বকাঝকা একটু করলে তারপরে ঠিকঠাক কাজ করতে শুরু করবে। ঠিক আছে? তো সাফিসিয়েন্ট মনে না হলে তুমি তাকে বলো যে তুমি আরো দাও, যেগুলো দিয়েছো ওটা সাফিসিয়েন্ট নয়, তুমি আমাকে আরো দাও, সেরকম আরো কিছু লিস্ট দেবে। তো এইভাবে একটু সাজেস্টিভ লিস্ট, যদি কোনো টিচারের কোনো সাজেস্টিভ লিস্ট থাকে সেখান থেকে পড়তে পারো, কোনো বইতে যদি দেওয়া থাকে সেখান থেকে পড়তে পারো, একে দিয়ে তার হেল্প নিতে পারো। বিভিন্ন পিডিএফ পাওয়া যায় বাজারে, সে সমস্তগুলো থেকে দেখতে পারো। কিন্তু মোদ্দা কথা হচ্ছে সাজেস্টিভ লিস্ট থেকে করতে হবে। ওই ডিটেইলড লিস্ট আমি ৩০০ ৪০০ ৫০০ খানা করে গেলাম, সেসব করে গিয়ে লাভ নেই। তার ফলে বাদবাকি পড়াশোনার সময় নষ্ট হবে। নো সেপারেট লিস্টস নিডেড, যেটা বললাম, আলাদা করে পড়ার প্রয়োজন নেই। সাজেস্ট বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ যে লিস্ট সেখান থেকেই করবে। সিনোনিম, অ্যান্টোনিম, ভার্নার, সাবস্টিটিউশন, এইগুলো ক্যান বি প্রিপেয়ার টুগেদার, একসাথে তৈরি হয়ে যাবে যদি তুমি সেগমেন্ট ওয়াইজ ভোকাবুলারিটা রেডি করো। ঠিক আছে? হোমোফোনস, হোমোগ্রাফ, হোমোনিম এগুলোর ক্ষেত্রে একদম কমনলি যেগুলো কমন এবং তার সঙ্গে কমনলি মিস্টেকেন ওয়ার্ড, যেমন অ্যাফেক্ট, এফেক্ট, অ্যাকসেপ্ট, এক্সেপ্ট, লুজ, লুজ, এই সমস্ত। এটা তো আগেও এসেছিল, লুজ, লুজ এসআই এর ক্ষেত্রে এসেছিল। তো এই হোমোফোন, হোমোনিম, কমনলি মিস্টেকেন ওয়ার্ড, এইগুলো বিভিন্ন বইপত্রে দেওয়া থাকে। সেটা এসপি বক্সি হোক বা অন্যান্য জায়গা হোক, সেসবে দেওয়া আছে, পিকে দেশাইকরের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে একটু রেডি করে নিতে হবে। এআই এর হেল্প নিতে হবে, আবার বলছি। আহ, একটু তাকে খুঁচিয়ে খুঁচিয়ে জিনিসগুলো বের করে নিতে হবে, তাহলে একদম সাজেস্টিভ লিস্ট পেয়ে যাবে। এবং এখানে যেগুলো আসে পরীক্ষায়, ডাব্লিউবি কেপির ক্ষেত্রে যেগুলো আসবে সেগুলো একদমই কঠিন কিছু আসবে না। নিয়মিতভাবে ব্যবহার করা হয় সেরকম জিনিসপত্র এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে আসবে। ঠিক আছে? সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। এবং বেসিক গ্রামারের একটা ওভারভিউ নিতে হবে, যার মধ্যে টেন্স, ভয়েস, ন্যারেশন, প্রিপোজিশন, আর্টিকেল, এসভিএ মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মোডাল, কনজাংশন, এই সমস্তগুলো রয়েছে। তো এটার একটা বেসিক ওভারভিউ, একেবারে জটিল কিছু আসবে না পরীক্ষায়, একদম বেসিক একটা ওভারভিউ নিলে কাজ চলে যাবে। হুম। বইয়ের ক্ষেত্রে যে কোনো গ্রামার বই, তার হেল্প নিতে পারো। বিভিন্ন ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে গ্রামার সংক্রান্ত, সেই প্র্যাকটিস ভিডিওগুলো দেখতে পারো। এইসবগুলো করতে পারো, তাহলেই হয়ে যাবে। আর বাদবাকিগুলোর ক্ষেত্রে তো আমি সোর্সের কথা বললামই। এবার আসি আমরা বাংলায়। বাংলায় ৫০ নম্বর থাকছে এবং এখানে খুব সামান্য কিছু জিনিস থাকে। দেখো একই জিনিস, সিলেবাসটা জাস্ট কপি পেস্ট করা, ডব্লিউবি বা কেপি যাই হোক না কেন তার ক্ষেত্রে। এখানে ১ নম্বর হচ্ছে যে তোমাকে একটা রিপোর্ট রাইটিং করতে হচ্ছে। একটা রিপোর্ট করতে হচ্ছে ফ্রম দ্য, একই জিনিস, ফ্রম দ্য পয়েন্টস অর মেটেরিয়াল সাপ্লাইড, মেটেরিয়াল বা পয়েন্ট সেটা সাপ্লাই করা আছে সেটা। এবং ট্রান্সলেশন করতে হচ্ছে, যে ট্রান্সলেশনের ক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া আছে 20 মার্কস, ২০ নম্বরের ট্রান্সলেশন থাকছে, এবং যেখানেও ওই ওয়ান লাইনার হিসেবেই থাকছে। এবং যেটা খুব ভাইটাল, এই রিপোর্টটা এখানে ৩০ নম্বরের থাকছে। ট্রান্সলেশনটা যেরকম ওখানে, মানে বি টু ই এর ক্ষেত্রে, বাংলা টু ইংরেজির ক্ষেত্রে যেমন ২০ নম্বরের, এখানেও ই টু বি এর ক্ষেত্রে ২০ নম্বরেরই থাকছে। ঠিক আছে? রিপোর্ট রাইটিংটা এখানে ভীষণ ভীষণভাবে ভাইটাল। কিরকম প্রশ্ন আমরা পেয়েছি দেখো প্রিভিয়াস ইয়ার্সগুলোতে। কেপিএসআই ২০২৩ রিপোর্ট এসেছে, এখানে এখানে কিন্তু নাম্বার অফ ওয়ার্ডস 200, ইংরাজির মতো অত কম নয়। ৩০ নম্বর থাকছে কি এসেছিল, ওয়াটার ক্রাইসিস ইন ইন্ডিয়া, যেটা কিন্তু খানিকটা পোস্ট এডিট টাইপের। এটা কিন্তু আমরা বাংলার কথা বলছি, হ্যাঁ, সব ইংরেজিতে লেখা আছে যদিও, কিন্তু এগুলো বাংলায় এসেছিল। পোস্ট এডিট বা এডিটোরিয়াল টাইপের, মানে সম্পাদকীয় বা উত্তর সম্পাদকীয় টাইপের রিপোর্ট। ওয়ান লাইনের ট্রান্সলেশন এসেছিল ১০টা, ২০, ২ নম্বর করে ২০ নম্বর। ডব্লিউপিএসআই তো একই জিনিস। রিপোর্টের ক্ষেত্রে এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট এসেছিল, এটা আবার পোস্ট এডিট বা এডিটোরিয়াল নয়, এটা একটা পার্টিকুলার ইনসিডেন্ট। এটা একটা পার্টিকুলার ইনসিডেন্টের ওপর এসেছিল, অর্থাৎ জেনারেল নিউজ পেপার রিপোর্ট। ডব্লিউপিএসআই ২০২০, সেখানে একটা রিপোর্ট রাইটিং, দুটো রিপোর্ট রাইটিং করতে বলা হয়েছিল। একটা প্যাসেজের ট্রান্সলেশন ছিল সেখানে ২০২০-তে, যেটা ২০ নম্বরের ছিল। তো দুটো ছিল ১৫ নম্বর করে, দুটো রিপোর্ট রাইটিং, যেখানে একটা ছিল ৩টের থেকে ৩টে দেওয়া ছিল, তার মধ্যে দুটো করতে হবে। সেভ ড্রাইভ সেভ লাইফ ছিল, এনভায়রনমেন্টাল পলিউশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল, অর্গানিক ফার্মিং সাকসেস, সেটা নিয়ে একটা ছিল।
ডব্লিউবিএসসি 2019-এ ছিল 15 নম্বরের দুটো, সেখানে অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন একটা ছিল, গ্লোবাল ওয়ার্মিং অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা ছিল, একটা ছিল ম্যারাথন ফর হারমোনি, সম্প্রীতির জন্য ম্যারাথন বা এরকম কিছু একটা ছিল, আর প্যাসেজের ট্রান্সলেশন 20 নম্বরের ছিল। ঠিক আছে? তো এখন যেটা আসছে, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখছি যে রিপোর্ট রাইটিং একটাই আসছে, যেটা 200টা ওয়ার্ডে লিখতে হবে এবং যেখানে 30 নম্বর থাকছে, এবং 10টা ট্রান্সলেশন যেখানে আমাদের 20 নম্বর থাকছে। কি করবো আমরা? প্রথমে ট্রান্সলেশনে যাই। ট্রান্সলেশনে দেখো একদম আম, উম, ওই বাংলা থেকে ইংরেজিতে আমরা যেরকম দেখেছি যে সরল বাক্য, এখানেও দেখো বেশিরভাগ ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স। বেশিরভাগ কেন, আমরা যদি দেখি এই একটা বাদে বাদবাকি মোটামুটি আমি খালি চোখে সবকটাই সিম্পল সেন্টেন্স দেখতে পাচ্ছি, সরল বাক্য। এখানে এই একটা দেখতে পাচ্ছি জটিল বাক্য, আম, একটা যৌগিক বাক্য দেখতে পাচ্ছি মানে কমপ্লেক্স সেন্টেন্স। বাদবাকি বাদবাকি সবই সরল বাক্য। অর্থাৎ জটিল বা যৌগিক কমপ্লেক্স কম্পাউন্ড খুব রেয়ারলি দেখতে পাচ্ছি, দু একটা, যেমন বাংলা থেকে ইংরেজি ক্ষেত্রে আমরা যা দেখেছি, ইংরেজি থেকে বাংলার ক্ষেত্রে তাই দেখছি। এবং ইংরেজি থেকে বাংলায় যেহেতু আমাদের একটা ন্যাচারাল গ্রিপ রয়েছে, বাংলা আমাদের মাতৃভাষা, সুতরাং একটা ন্যাচারাল গ্রিপ এখানে আছে, সুতরাং সেটার উপর বেস করে আমাদের করতে হবে। সমস্যাটা কোথায়? বাংলা লেখার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে সাবলীলতায়। তার কারণ কি? আমরা খুব পড়ি না বাংলা। আমরা বাংলা শুধু পাঠ্য বই পড়ি, তার বাইরে কিছু পড়ি না। একটু যে কদিন আছে, দিনে যদি 2 পাতা করেও হয়, একটু গল্পের বই পড়ো। সহজ গল্প পড়ো। একটু গল্পের বই পড়ো। আহ ভীষণভাবে কাজে আসবে। কিসের জন্য কাজে আসবে? সাবলীলতার বিষয়টা আয়ত্ত করার জন্য সেটা ভীষণভাবে কাজে আসবে। ঠিক আছে? আহ এবার এই সাবলীলতা কিভাবে তৈরি হয়? এর কোনো প্রেসক্রিপশন নেই যে আমি 2টো ওষুধ লিখে দিলাম, এই 2টো ওষুধ খেলে তোমার ঠিক হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে ওষুধের বদলে বরং পথ্য লাগে, এবং এই পথ্য হচ্ছে গল্পের বইগুলো। ওষুধ হচ্ছে গ্রামার। বাংলার ক্ষেত্রে তো আমরা কিভাবে সেন্টেন্সের ফরমেশন হয়, কি হয়, সেই বিষয়গুলো আমরা মোটামুটি কম বেশি জানি। আহ, মোটামুটি আমাদের যেটা করতে হবে, ওই পথ্যটাকে কাজে লাগাতে হবে। ওই পথ্যটাকে কাজে লাগিয়ে আমাদের একটু নজর রাখতে হবে হচ্ছে এই সাবলীলতা, বা যেটা কি বলবো, আম, মানে পড়তে গিয়ে, পরীক্ষক যখন তোমার লেখাটা পড়ছেন, পড়তে গিয়ে যেন তিনি হোঁচট না খান। হ্যাঁ, অর্থাৎ তার জন্য মনে না হয় যে একটু কাট ঠেকছে, একটু আর্টিফিশিয়াল ঠেকছে লেখাটা, সেরকমটা যেন তিনি বোধ না করেন, সেটা একটু খেয়াল রাখতে হবে। আহ, উম, ধরো ধরো আমি একটা এক্সাম্পল দিই। প্রেজেন্টলি দ্য সিনারিও, একদম প্রথমটাই ধরো নিচ্ছি, প্রেজেন্টলি দ্য সিনারিও হ্যাজ চেঞ্জড। প্রেজেন্টলি মানে তুমি করলে যে সাম্প্রতিক কালে, মানে তুমি ধরো করলে বর্তমানে, প্রেজেন্টলি বর্তমানে, প্রেজেন্টলি মানে বর্তমানে। ঠিক আছে? বর্তমানে দ্য সিনারিও, দ্য সিনারিও মানে তুমি বাংলায় কি করবে? বর্তমানে অবস্থাটি করতে পারো, অবস্থাটি। হ্যাজ চেঞ্জ মানে পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তুমি লিখলে বর্তমানে অবস্থাটি পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে? আরেকজন কেউ হয়তো লিখলো যে বর্তমান পরিস্থিতি আলাদা, বর্তমান পরিস্থিতি ভিন্ন, আহ, বা আলাদা রকম, ভিন্ন রকম, এরকম কিছু একটা লিখলো। তো দেখো, তুমি যদি করো যে বর্তমানে অবস্থাটি, যেহেতু দা আছে, বেশিরভাগই তাই করবে, অবস্থাটি পরিবর্তন হয়ে গেছে, দা থাকার জন্য টি বসাবে। তার বদলে তুমি করলে বর্তমানে পরিস্থিতি আলাদা, বর্তমানে পরিস্থিতি ভিন্ন, বা আলাদা রকম, ভিন্ন রকম, তুমি এরকম কিছু একটা করলে। এতে কি হলো? একটা সাবলীলতা বজায় থাকলো। অর্থাৎ পড়তে গিয়ে ওই হোঁচট খাওয়ার মতো জিনিসটা হলো না, এবং বোঝা গেল না যেটা ট্রান্সলেট করা হচ্ছে। তুমি যদি বলো বর্তমানে অবস্থাটি পরিবর্তন হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যে তুমি এটা ট্রান্সলেট করেছো কোনো একটা জায়গা থেকে, সেই কারণে তোমার এরকম দেখতে লাগছে লেখাটা। ঠিক আছে? তো এইটা একটুখানি মাথায় রাখতে হবে। আম, বাদবাকিগুলোর ক্ষেত্রে তো এখানে আর আমি ডিটেইলে খুব একটা যাচ্ছি না। পরে যদি আলাদা ট্রান্সলেশনের উপর কোনো ক্লাস হয়, সেখানে আমরা এটাকে নজর রাখবো। এটার ক্ষেত্রে যদি আমরা টিপসের দিকে যাই, তাহলে টিপস কিছুই নয়, রিড, দিনে 2 থেকে 3টে পাতা পড়ো। যে কোনো উপন্যাস, যে কোনো বই, বিভূতিভূষণ পড়ো, সহজ কিছু পড়ো, বিভূতিভূষণ পড়ো, শরৎচন্দ্র পড়ো, যা খুশি পড়ো, কিন্তু পড়ো কিছু। এটাই অবচেতনে তোমার বোধটাকে গড়ে তুলবে।
হুম? এবং সেটাই তোমার আল্টিমেটলি লেখায় রিফ্লেক্ট করবে। এটার জন্য আলাদা করে কিচ্ছু প্র্যাকটিস করার প্রয়োজন নেই, শুধু পড়ো। আর প্র্যাকটিস মানে আলাদা করে প্র্যাকটিস করতে বলছি না, প্র্যাকটিস তো করতেই হবে, প্র্যাকটিস করবে। কোনো ওই প্র্যাকটিস সেট এটসেট্রা যেগুলো থেকে করো সেরকম প্র্যাকটিস করবে, কিন্তু পড়াটা একটু বাড়াও। আর এখানে ভয় পাওয়ার কিছু নেই, এমন কোনো শব্দ আসবে না যে শব্দের মানে জানো না। কিন্তু দেখে নাও, সব কটা সহজ। একটা শব্দ তুমি খুঁজে পাবে না যা তুমি মানে জানো না। ঠিক আছে? যেমন ধরো একটা সেন্টেন্স তো দিয়েই দিয়েছে যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সিনেমা দেখতে গেলে প্রথমে আম, অক্ষয় কুমার আসেন এবং তিনি এসে এটা দু তিনবার করে বাংলা হিন্দি ইংরেজি সবকিছুতে বলে যান। সুতরাং এটা তো এমনিই জানি আমরা। ঠিক আছে? তো এটাই মানে এমন কিছু জটিল কিছু দেয় না, আমি জাস্ট অভয় দেওয়ার জন্য এটা দেখালাম। চিন্তার কিছু নেই এটা নিয়ে। আর আর সেভাবে এটার জন্য কিছু করার নেই। এখানে 20 নম্বর এমনি উঠে আসবে যদি একটু ঠিকঠাক লিখে আসতে পারো। বাংলা রিপোর্ট রাইটিং ভীষণ জরুরি, কারণ এখানে আমাদের 30টা নম্বর থাকছে বরাদ্দ একটা রিপোর্ট রাইটিং এর জন্য। তুমি এখান থেকে কতটা নম্বর তুলে নিয়ে আসতে পারবে সেটাই কিন্তু তোমার ক্রেডিট। আমি এক্সাজারেট একেবারেই করছি না, আমি খুব সিরিয়াসলি বলছি যে এই 30 নম্বরটা কিন্তু তোমার সিলেকশন পাওয়ার ক্ষেত্রে একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। কি করতে হবে এটার জন্য? ওই একই জিনিস, সাবলীলতা গড়ে তুলতে হবে, এবং এই সাবলীলতা গড়ে উঠবে অবচেতনে। মানে তোমার সাবকনশিয়াস মাইন্ড এটা করে উঠবে, এটাকে ওইভাবে ধরে ধরে তোলা যায় না। এর জন্য একটু পড়তে হবে, একটু খবর পড়ো। দিনে খুব বেশি পড়তে হবে না, দুটো খবর পড়ো। আনন্দবাজার থেকে পড়বে, আনন্দবাজার থেকে দুটো খবর পড়ো, 10 মিনিট সময় লাগবে। গল্পের বইয়ের 2 পাতা পড়ো, একটু বেশি সময় পেলে 4 পাতা পড়ো। কত সময় লাগবে? 15 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে, খুব বেশি হলে আধ ঘন্টা লাগবে। এইগুলো ইনপুট হিসেবে কাজ করবে। এবং তার সঙ্গে কি করতে হবে? ফরম্যাট ভালো করে দেখতে হবে। ইংরেজির ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে খুব বেশি ডিটেলে যাওয়া যাবে না, শুধু মাটিটুকু লেপে দিতে হবে, বাংলার ক্ষেত্রে একটু রঙও করতে হবে। হুম? ফরম্যাটটা ভালো করে জানতে হবে। শিরোনামের ক্ষেত্রে, যেটাকে আমরা হেডলাইন বলছি, সেই হেডলাইনের ক্ষেত্রে একটু নজর রাখতে হবে, হেডলাইন যেন ঠিকঠাক ফরম্যাটে হয়, 3 থেকে 4 শব্দের মধ্যে, বা খুব বেশি হলে 6 থেকে 7 শব্দের মধ্যে। অযথা হেডলাইনকে বাড়ানো, টেনে বড় করার কোনো প্রয়োজন নেই। আম, 3 নম্বর হচ্ছে কোন কোন জিনিসগুলো ডুজ অ্যান্ড ডোন্টস যেগুলো আছে, ডুজ অ্যান্ড ডোন্টস যেগুলো আছে সেইগুলোকে একটু ফলো রাখতে হবে। 4 নম্বর হচ্ছে যে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে যে 3টে জিনিসকে সবসময় নজর রাখতে হয়: কজেস, কনসিকুয়েন্সেস, পসিবল সলিউশন। যেটা আমরা ইংরেজির ক্ষেত্রে খুব একটা নজর রাখছি না, কারণ ইংরেজির ক্ষেত্রে এর 1/3 মার্কস থাকে এবং সেখানে সেখানে খুব কম শব্দের মধ্যে লিখতে হয়, সুতরাং সেখানে আমরা খুব একটা নজর রাখছি না। কজেস, কনসিকুয়েন্সেস এন্ড পসিবল সলিউশন। কজেস মানে কোনো একটা ঘটনা ঘটছে, তার কারণ কি? কনসিকুয়েন্সেস মানে হচ্ছে তার ফলাফল কি? এবং পসিবল সলিউশন মানে হচ্ছে তার সমাধান কি? সমাধানের ওপরে বাংলায় একটু সময় ব্যয় করতে হবে। কেন বলছি? এখানে দেখো, আম, বেশ কিছু ক্ষেত্রে পোস্ট এডিট বা এডিটোরিয়াল টাইপের রিপোর্ট আসছে, সেখানে কিন্তু আমাদের অবশ্যই সমাধান দিতে হবে। ট্রেন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে হয়তো সমাধানটা আমরা, যেগুলো পার্টিকুলার ইনসিডেন্ট, সেখানে হয়তো সমাধানটা আমরা নিজেরা দেবো না। সেখানে এগুলোকে আমরা কি করি, যে অন্যের ঘাড়ে বন্দুক রেখে মানে অন্যের ঘাড়ে বন্দুক রাখবে। কখন? সমাধান দেওয়ার জন্য। কোথায় সমাধান দেওয়ার জন্য? জেনারেল নিউজ পেপার রিপোর্ট, যেগুলো ঘটনা ভিত্তিক, যে জেনারেল নিউজ পেপার রিপোর্ট যেগুলো, সেগুলো ধরো বললে যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার তুমি কি বলবে যে সরকারের উচিত সিগন্যালিং এর দিকে নজর রাখা ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র? না, তুমি এসব বলতে পারো না। পোস্ট এডিট হলে বা এডিটোরিয়াল হলে সেখানে তুমি বলতে পারো, বা বাকি ক্ষেত্রে তুমি বলতে পারো। তুমি কি করবে? তুমি কোনো একজন ভিকটিমকে দিয়ে বা কোনো একজন প্রত্যক্ষদর্শীকে দিয়ে তার কাঁধে তুমি বন্দুকটা রেখে গুলিটা চালাবে। তার মুখ দিয়ে তুমি বলাবে যে এই এই জিনিসগুলোতে নজর দিলে এই সমস্যাগুলোকে এড়ানো যেতে পারে। পসিবল সলিউশন যেটা তুমি তার মুখ দিয়ে বলাও, তুমি নিজে বলবে না। তুমি সেফ থাকো। ঠিক আছে? এবং অবশ্যই যেটা করবে যে কোনো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে, প্রত্যক্ষদর্শীর বয়ান বা বাইট যেটাকে আমরা বলি। আমাদের ব্যাচগুলোতে সবাই মজা করে বলে যে কামড় না দিলে রিপোর্ট তৈরি হয় না। অর্থাৎ বাইট, যার একটা মানে কামড়ও হয়। তো সেই বয়ান, প্রত্যক্ষদর্শীর বয়ান, ভিকটিম যারা, তাদের কারোর একজনের বয়ান, একটা অফিসিয়াল বয়ান, এইগুলো একটু অন্তত 2 থেকে 3টে রাখার চেষ্টা করতে হবে তোমার গোটা লেখাটার মধ্যে। এবং 3টে প্যারাগ্রাফে রিপোর্টটাকে রাখতে হবে, রিপোর্টটাকে ভাঙতে হবে। 3টে প্যারাগ্রাফে কোথায় কি রাখবে, বিভিন্ন জায়গায় ফরম্যাট আলোচনা করা হয়, একটু দেখে নিলেই সেখান থেকে বুঝতে পারবে।
জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমি মানে একেবারেই জানি না এই বিষয়গুলো। বরং আমি এখানে যেটা করব যে একটু টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে একটু, এখানে না, আমি একটু এদিকেই আমাদের ওপরে যেখানে ছিল সেখানে একটু টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে একটু আলোচনা করে দেবো। যেমন ইংরেজির ক্ষেত্রে আমরা ৩টে জিনিস পাচ্ছি। আম, একটা নিউজ পেপার রিপোর্ট, যেটার ক্ষেত্রে একটু এখানেই দেখে নিই। নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে যেহেতু আমাদের 10 নম্বর থাকছে, ওয়ান লাইনের ট্রান্সলেশনের ক্ষেত্রে 20 নম্বর থাকছে, এবং ভোকাবস এবং এখানের ক্ষেত্রে 20 নম্বর থাকছে। খুব সহজভাবে যদি এটাকে করা হয়, এখানে 1 ঘন্টা সময় থাকছে, তিনটের জন্য 20 মিনিট করে বরাদ্দ রাখো, ব্যাস। হুম, সহজভাবে জিনিসটাকে রাখো। 10টা ট্রান্সলেশন করতে 20 মিনিট, ভোকাব গ্রামার করতে 20 মিনিট, রিপোর্ট লিখতে 20 মিনিট, হলো। বাংলার ক্ষেত্রে আহ, কোথায় গেল প্রশ্নটা? হ্যাঁ, রিপোর্ট রাইটিংয়ে যেহেতু 30 নম্বর থাকছে, ওয়ান লাইনারের ক্ষেত্রে 20 নম্বর থাকছে। এখানে ওয়ান লাইনারের জন্য যে ট্রান্সলেশন থাকছে সেখানে তুমি 20 মিনিট সময় দাও, এবং এইখানে 40 মিনিট সময় দাও। কেননা রিপোর্ট রাইটিংটার ক্ষেত্রে তোমাকে সময় দিতেই হবে, এটাকে একটু ভালো করে করতেই হবে। তুমি কতটা নম্বর এখান থেকে তুলে আনতে পারছো সেটা কিন্তু ভীষণ ক্রুশিয়াল, ভীষণ ভাইটাল। ঠিক আছে, আমার মনে হয় আর খুব একটা আলোচনার জায়গা এখানে নেই। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এখানেই ইতি টানা ভালো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব যদি সময় পাই নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব সময় সুযোগ পেলে। আর তোমাদের যদি আরো কোনো ডাউট থাকে সেগুলো জানিও, আমি পরবর্তীতে যদি সময় সুযোগ পাই ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো। আর লাস্টে একটা কথা বলি, এখানে এই যে প্রশ্নটা অবধারিতভাবে আসবে আমি সেটা জানি যে ব্যাচ আসবে কিনা। আমি আজ অব্দি কোনো রেজাল্ট বেরোনোর পরে কোনো ব্যাচ আনিনি, এবারও আসবে না। যারা আগে থেকে প্র্যাকটিস করছে শুধুমাত্র তাদের জন্যই, কোনো রকম কোনো নতুন ব্যাচ আসবে না। হ্যাঁ, একটা পরিকল্পনা অবশ্যই আছে যে কিছু আম, আহ, উম, ভিডিও গাইড করার জন্য, কিছু ভিডিও কিভাবে অ্যাপ্রোচ করবে সেই জন্য কিছু ভিডিও, সেগুলো, এবং তার সঙ্গে দু একটা মক সেইগুলো দেওয়া। এরকম কিছু একটা ছোট্ট প্যাকেজের মধ্যে এরকম কিছু একটা রাখার পরিকল্পনা রয়েছে। কিন্তু সেটা একেবারেই কোনো ফুল টাইম কোর্স নয়, কোনো ক্র্যাশ কোর্সও নয়, কোনো কোর্স নয় এটা। শুধুমাত্র একটা গাইডেন্স প্রোগ্রাম বলতে পারো। সেরকম হয়তো একটা আসতে পারে, একটা পরিকল্পনা রয়েছে। আমি জানি না কতদূর বাস্তবায়িত হবে। আম, কাজকর্মের চাপ ইত্যাদি সামলে যদি সম্ভব হয় আনবো। যদি দেখি যে আমি রেসপন্সিবিলিটিটা শেষ পর্যন্ত পালন করতে পারবো, সেই নিশ্চয়তা আমি নিজে নিজেকে দিতে পারছি, তাহলেই আসবে। আদারওয়াইজ আসবে না, কেননা শুরু করে তারপরে মাঝপথে ছেড়ে দেওয়া, টাকা পয়সা নিয়ে, এই জিনিসগুলো একেবারেই আমার পছন্দ নয়। তো সেই কারণে আমি এখনই কিছু জানি না আসবে কিনা, তবে পুরো দমে যে ব্যাচ, সেই ব্যাচ একেবারেই আসবে না। এবং চলতি কোনো ব্যাচে ভর্তির কোনো প্রশ্নই নেই। আম, অনেকে বিভিন্ন রকমের আহ, মানে মেসেজের ক্ষেত্রে আহ, যাকে গোদা বাংলায় বা গোদা ইংরেজিতে অফার বলে, সেরকম জিনিসপত্র সব লিখেছে, যেগুলো আমার কাছে ভীষণ অসম্মানজনক। তো যাই হোক, আমি সেগুলো কোনো রিপ্লাই করিনি। তো কোনো অবস্থাতেই কোনো কিছুর বিনিময়েতেই ব্যাচ আসবে না। আম, যেটা আসতে পারে সেটা হচ্ছে একটা ছোট্ট গাইডেন্স প্রোগ্রাম। যদি সেটা হয়, যদি সেটা সম্ভব হয়, আমি জানিয়ে দেবো। আর বাদবাকি কোনো প্রশ্ন থাকলে, এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে যে ব্যাচ কবে আসবে ইত্যাদি আসবে, তাহলে জানিও আমাদের কমেন্ট বক্সে, আমি চেষ্টা করবো রিপ্লাই করার। আর একদম শেষে আমাদের ফিউচার সাব ইন্সপেক্টর যারা, তাদের সবাইকে অল দ্য বেস্ট। ভালো করে প্রিপারেশন নাও। এর পরের ভিডিও যেটা আসবে সেটা অবশ্যই ক্লার্কশিপ সংক্রান্ত একটা ভিডিও আসবে, খুব শিগগির 1-2 দিনের মধ্যে। বাই সবাইকে, ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও, শরীরের যত্ন রেখো।